কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। কারণ আমরা দেখলাম যে ৫ আগস্টের পরে আমরা সবাই মোটামুটি ফেসবুকে বাংলাদেশের ফরেন পলিসি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সবাই সবার মতো করে থিওরি দিচ্ছে, আলোচনা করতেছে, ডিসকাশন করতেছে। সবকিছু মিলে ভাবলাম যে আমরা চাইলে খুব সুন্দর করে কিছু একাডেমিক প্লাস কিছু প্র্যাকটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। এটা স্রেফ একটা আড্ডা হবে। আমি আছি রাফি, আমার সাথে আছে আমাদের খুবই সুদর্শন ইমরান ভাইয়া এবং হচ্ছে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক শুভ ভাই। সবাই একটু হাই দিতে পারি আমরা। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম এভরিওয়ান। ওকে, আচ্ছা, প্রথমেই আমরা আজকে মোটামুটি ভালোই আলোচনা হবে, আড্ডা হবে, গল্প হবে। আপনারা সবাই আশা করি থাকবেন আমাদের সাথে। প্রথমে আমরা শুভ ভাইয়ের কাছে আলোচনা করি। শুভ ভাই, এই যে আমরা দেখলাম যে রিসেন্ট টাইমসে অ্যাটলিস্ট মোটামুটি খুব কম মানুষই পাওয়া যাবে যারা ভাবতেছে না যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে কি আমরা পশ্চিমপন্থী হচ্ছে কিনা বা পূর্বপন্থী হচ্ছে কিনা। ইন দ্য মিন টাইমে হচ্ছে আমাদের কনস্টিটিউশনের 25 যে আপনার আর্টিকেলটা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো আসলে আমি জানতে চাচ্ছি এই পররাষ্ট্রনীতির ব্যাপারটা কি, বা এটা কি কি ফ্যাক্টরের উপর বেস করে ডেভেলপ করা হয়, এই ব্যাপারটা নিয়ে যদি শর্টে কিছু বলতেন আমাদের সবার জন্য। থ্যাংক ইউ রাফি ভাই, আপনাকে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসলে আমরা আজকে ক্যাজুয়াল টাইপের একটা আড্ডা, সাথে সাথে একাডেমিক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা আমাদের একটা কাইন্ড অফ আড্ডাই ছিল। আমি, রাফি ভাই, হালিমি ভাই একসময় হচ্ছে আড্ডার টপিক হিসেবে এটা পিক করেছিলাম। পরবর্তী সময় আমরা ভাবলাম যে এটা যেহেতু একটা আড্ডার টপিক এবং একটা মুখরোচক টপিক এবং টক অফ দ্য টাউন, তো এইটা আসলে পাবলিকের সাথে শেয়ার করা যায় কিনা, বা আমাদের বন্ধু বান্ধব যারা আছেন, আমাদের ভাই, ছোট ভাই, বড় ভাই যারা হচ্ছে পররাষ্ট্র নীতি নিয়ে বা বাংলাদেশের রাজনৈতিক বহির্বিশ্বে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে আসলে অনেকটা উদ্বিগ্ন এবং অনেক বেশি ইন্টারেস্টেড। তো সেই জায়গা থেকে আসলে আমাদের এই টপিকটা পিক করা। থ্যাংক ইউ রফি ভাই। একটা একটা জিনিস দেখেন, আসলে আমরা যখন পররাষ্ট্র নীতি কথা বলি, এখানে আসলে আমাদের প্রথমত কিছু একাডেমিক দিক থেকেও আসলে কিছু আলোচনা করা উচিত। পররাষ্ট্র নীতির মধ্যে আমরা আসলে দুইটা টার্ম পাই। একটা টার্ম হলো পররাষ্ট্র, আর একটা হলো নীতি। তাহলে দেখেন, পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র কি? পররাষ্ট্র হলো বহির্বিশ্বের সাথে একটা দেশের সম্পর্ক। আর নীতি কি? নীতি হলো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কার্যাবলী। তাহলে দেখেন, আমাদের পররাষ্ট্র নীতি মূলত হলো একটা দেশের, আমাদের জাতীয় স্বার্থ বহির্বিশ্বে তুলে ধরার জন্য যেই কার্যাবলী গ্রহণ করা হয়, সেটাই মূলত পররাষ্ট্র নীতি। এই দিক থেকে অটো ভান বিসমার্ক, প্রুশিয়া সাম্রাজ্যের একজন প্রিন্স ছিলেন, তিনি একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন। সেই উক্তিটা দিয়ে আমি শুরু করছি। বেসিক্যালি ফরেন পলিসি হলো ডোমেস্টিক যে পলিসি আছে বা রাষ্ট্রের যে অভ্যন্তরীণ যে বিষয় আছে, সে অভ্যন্তরীণ বিষয়ের এক্সপানশন বা সম্প্রসারণটাকেই আমরা আসলে পররাষ্ট্রনীতি বলছি। এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে চিন্তা করতে হলে আমাদের প্রথমত যে জিনিসটা নিয়ে ভাই চিন্তা করতে হয়, সেটা হলো জাতীয় স্বার্থ। তো আমাদের জাতীয় স্বার্থকে অবলম্বন করে বা আমাদের জাতীয় স্বার্থকে সবকিছুর কেন্দ্রে রেখেই কিন্তু আমরা আসলে পররাষ্ট্র নীতিটা ডিটারমাইন করে থাকি। তাহলে আমরা যখন আমাদের পররাষ্ট্র নীতিটা অ্যাপ্লাই করব, বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা আমরা অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য উদ্দেশ্য আছে। সেই প্রধান লক্ষ্য উদ্দেশ্যগুলোকে অবলম্বন করেই কিন্তু আমাদের বর্তমান কিংবা সাবেক পররাষ্ট্রনীতিগুলা গ্রহণ করা হয়েছিল। তো বর্তমান প্রেক্ষাপটে আসলে আমাদের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য কি হতে পারে? তো দেখেন, এইখানে বেশ কিছু প্রথম যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আত্মরক্ষা ও জাতীয় নিরাপত্তা। ঠিক আছে? তো আত্মরক্ষা ও জাতীয় নিরাপত্তা আমাদের পররাষ্ট্রনীতির প্রথম লক্ষ্য উদ্দেশ্য। তারপর আমাদের পররাষ্ট্রনীতির দ্বিতীয় লক্ষ্য উদ্দেশ্য হলো অর্থনৈতিক অগ্রগতি। অর্থনৈতিক অগ্রগতি কেন? কারণ জানেন, আমরা কিন্তু একটা উন্নয়নশীল দেশ। আমরা 2026 সালে এলডিসি গ্রাজুয়েট হব। তো আমাদের কিন্তু এখানে অর্থনৈতিক অগ্রগতিটাকে মাথায় রেখে আমাদের পররাষ্ট্রনীতি নিতে হয়। তারপরে যে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দিকটা আছে, সেটা হলো কি, জাতীয় শক্তি রক্ষা ও প্রয়োজনে আমাদের হচ্ছে শক্তি বৃদ্ধি করা। যেমন দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং আমাদের সাথে কিন্তু হচ্ছে সামরিক শক্তির আশেপাশে, মানে মিয়ানমার আমাদের থেকে 4-5 ধাপ এগিয়ে, আমরা মিয়ানমার থেকে 4-5 ধাপ পিছিয়ে। এইখানে যে পররাষ্ট্রনীতির অর্থাৎ জাতীয় শক্তির যেই প্রেক্ষাপটটা, আমরা যে স্বভাবতই মিয়ানমারের সাথে আসলে উদ্ধতপূর্ণ আচরণ দেখাই না,
আমাদের হচ্ছে বিজেপি কে শান্ত থাকার আহ্বান জানাই, বা আমরা হচ্ছে ভায়োলেন্ট কোনো অ্যাক্টিভিটিস শো করি না, এটা কিন্তু কি হচ্ছে আমাদের জাতীয় শক্তির একটা মুখ্য দিক। এটাকে আমরা চাণক্য নীতিও বলতে পারি, যে নীতিটা আসলে এতদিন যাবৎ বাংলাদেশ হচ্ছে অনুসরণ করে আসছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে গতকালকের আমরা ভাই একটা নিউজ দেখেছি, সেই নিউজে আমরা দেখেছি যে ভারত থেকে আসা চোরাচালানিতে বিজিবি কি গুলি চালিয়েছে। এই যে এই ঘটনাটা কিন্তু আমরা বিগত 16 বছর 17 বছর দেখি নাই। এই যে দেখেন আমাদের শক্তির যে বৃদ্ধি কিংবা শক্তির যে ভারসাম্য নীতি, এটা কিন্তু অনেকটা ফিরে এসেছে এই গতকালকের নিউজটা দেখে আমরা বলতে পারি। তারপর দেখেন নিজস্ব মতামত দৃঢ় করা। নিজস্ব মতামত দৃঢ় করা মানে কি, যে রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে, জাতীয়তাবাদ হিসেবে আমাদের যে একটা আইডিওলজি আছে, আমাদের যে একটা নীতি আছে, সেটা বিশ্বের কাছে তুলে ধরা। যেমন আমরা যদি চীনের দিকে তাকাই, চীনের কমিউনিস্ট একটা নীতি আছে। আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, তাদের একটা গণতান্ত্রিক মানবাধিকার কেন্দ্রিক একটা নীতি আছে। ভারতের উগ্র জাতীয়তাবাদী বা শোভেনিস্ট একটা নীতি আছে। তো আমাদের নীতিটা কি হবে? আমাদের নীতিটা কি আসলে সোশ্যালিস্ট হবে, নাকি আমাদের নীতিটা কমিউনিস্ট হবে, নাকি আমাদের ন্যাশনালিস্ট কোন নীতি, শোভেনিস্ট যাদেরকে বলা হয় উগ্র জাতীয়তাবাদী, বা ডেমোক্রেটিক নীতি হবে? আমাদের জাতি হিসেবে অবশ্যই আমরা একটা লিবারেল ডেমোক্রেসির চর্চার প্রয়াসেই কিন্তু হচ্ছে আমরা সোশ্যালিস্ট লিবারেল ডেমোক্রেসি বলা চলে। আমাদের টোটালটা লিবারেল ডেমোক্রেসিও না, আবার সোশ্যালিস্ট ডেমোক্রেসিও না। আমাদের ডেমোক্রেসিকে বলা যেতে পারে সোশ্যালিস্ট লিবারেল ডেমোক্রেসি। তো এই জায়গাটা, আচ্ছা। এইটা যে আমাদের মতামত, এটা কিন্তু আমাদের দৃঢ় করতে হবে। আরেকটা ব্যাপার আছে, জাতীয় মর্যাদা বৃদ্ধি। জাতি হিসেবে আমাদেরকে একটা একটা রাষ্ট্রের সব থেকে বড় জাতীয় স্বার্থ হলো, বা মৌলিক, আমরা আসলে জাতীয় স্বার্থকে দুই ভাগে ভাগ করি ভাই। একটা হলো কি মৌলিক স্বার্থ, হচ্ছে মুখ্য স্বার্থ, আর একটা হচ্ছে কি গৌণ স্বার্থ। একটা জাতির অবশ্যই মুখ্য স্বার্থ হয় কি সেই দেশের রাজনৈতিক মতাদর্শ, সেই দেশের পররাষ্ট্রনীতিকে জোরদার করা, সেই দেশের সামরিক শক্তি, সেই দেশের জাতীয়তাবাদ, সেই দেশের জাতীয় মর্যাদা বৃদ্ধি। এই জিনিসগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। তা আমাদের জাতি হিসেবে আমাদের জাতীয় মর্যাদাটা কিন্তু বিশ্ব পরিসরে বৃহৎ করতে হবে, বিশ্ব পরিসরে জোরদার করতে হবে। কারণ আমরা জানি 2024 সালে 26 সালে আমরা এলডিসি গ্রাজুয়েট হতে যাচ্ছি। 2031 সালে আমাদের কিছু ভিশন আছে। 2050 সালের মধ্যে আসলে আমরা বাংলাদেশকে কোন পরিস্থিতিতে দেখতে চাই, সে অনুযায়ী কিন্তু আসলে আমাদের জাতীয় মর্যাদাটা ওই জায়গায় নিতে হবে। এগুলা কিন্তু ছিল আমাদের আমি আমি পররাষ্ট্রনীতির আসলে, হ্যাঁ জি, পররাষ্ট্রনীতির মুখ্য আচ্ছা লক্ষ্য আচ্ছা উদ্দেশ্য। আচ্ছা। লক্ষ্য উদ্দেশ্য আমরা একটু দেখি যে, যেমন হচ্ছে আমি আপনার পয়েন্ট থেকে আসি যে আপনি বললেন যে ভারতীয় চোরা কারবারিদের উপরে হচ্ছে বিজিবি হামলা মানে ফায়ার করেছে, বা এই টাইপের জি। একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আমরা লাস্ট অনেক ডিকেড হচ্ছে পাই নাই। এটা কি শক্তি বৃদ্ধির জি। জন্য, নাকি পররাষ্ট্রনীতির একটা মৌলিক যে আমার একটা পরিবর্তন মূলত মানে শক্তি তো আমাদের আগেও ছিল বা এখনো আছে, এটা কি শুধুমাত্র শক্তিকে প্রদর্শন করে, নাকি আমরা বুঝাচ্ছি যে আমাদের আমাদের ওই যে পাইলট ফিশ বিহেভিয়ার থেকে আমরা সরে আসতে যাচ্ছি, যে আমরা বড় একটা দেশের ঠিক পাশে থাকতে যাচ্ছি না, বা আমরা নিজেরাও এখন মোটামুটি স্বতন্ত্র হয়ে একটা পররাষ্ট্রনীতি দেখাতে যাচ্ছি? এই ব্যাপারে যদি কিছু বলতেন। থ্যাংক ইউ। এখানে আসলে আমি কিছু আবার একাডেমিক টার্মিনোলজির ব্যবহার করব, যে টার্মিনোলজি আসলে আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা দেয়া উৎসুক বা এই জায়গাগুলো দিয়েছি, এগুলা কিন্তু আসলে আমরা বাস্তবিক প্রয়োগ করতে পারি না, বা প্রয়োগ করার আমাদের আসলে সুযোগও ছিল না। এখন আসলে এগুলা প্রয়োগ করার সুযোগ এসেছে। দেখেন আমরা গত 15-16 বছরে একটা জিনিস দেখেছি, যে বাংলাদেশ অনেকটাই স্যাটেলাইট স্টেটে পরিণত হয়েছিল, আবার অনেক ক্ষেত্রে এটা ডিপ স্টেটে পরিণত হয়েছিল, যে রাষ্ট্রের আসলে কিছু সংখ্যক লোক রাষ্ট্র ক্ষমতাটা আসলে দখল করে রেখেছিল, যেটাকে আমরা ডিপ স্টেট বলতে পারি বা পুলিশি রাষ্ট্র বলতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি, যেখানে জাতিসংঘর 2 নম্বর সনদে বলা হচ্ছে যে একটা দেশের সাথে আরেকটা দেশের সমান সমান অংশীদারিত্ব থাকবে, উইন উইন সিচুয়েশনে থাকবে। কিন্তু আমরা কিন্তু এরকম উইন উইন সিচুয়েশনে আমরা ছিলাম না। আমরা দেখেছি আমরা ইন্ডিয়ার সাথে পাইলট ফিশ বিহেভিয়ার করেছি, মানে ইন্ডিয়া যেই দিকেই আমাদের নিত সেই দিকেই আমরা যাওয়ার চেষ্টা করেছি। ইন্ডিয়া আরো 2টা পলিসি আমাদের প্রতি অ্যাপ্লাই করেছিল। একটা হলো বেগার দেয় নেইবার পলিসি, অর্থাৎ বিভিন্ন ট্রেড ব্যারিয়ার, বিশেষ করে ট্যারিফ, প্যারাটারিফ, কাউন্টার ভেলিং ডিউটি, এই এই টার্মিনোলজি ব্যবহার করে হচ্ছে এই বাণিজ্যিক বাধাগুলো
দিয়ে ওরা কিন্তু আমাদের বিভিন্ন সময় ওরা আমাদের পেঁয়াজ দিতে অস্বীকৃতি জানাতো, চাল দিতে অস্বীকৃতি জানাতো, পানি নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি ওরা আমাদের সাথে করেছে। এই যে এই জিনিসগুলা এখন কিন্তু বাংলাদেশের লোক আসলে এগুলার বিপক্ষে দাঁড়িয়েছে। আমি এটা রাষ্ট্রীয়ভাবে বলবো না, আমি এটা বলবো কি, জনগণ এটার বিরুদ্ধে গেছে। এখন জনগণ অনেকটা সোচ্চার, সেটারই একটা দিক আমরা এই যে আমি বিডিআরদের আমি যদি বিজিবি দেখতে পারলাম। হ্যাঁ, জি আমি যদি একটু রাফি ভাই। শেয়ার করি, মানে ভাই বলতে চাচ্ছেন আমাদের যে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি ছিল, তো এটা হ্যাঁ, গভর্নমেন্ট আর আমাদের যে পিপলস পারসেপশন এখানে জি একটা একটা গ্যাপ আসছে, বা গ্যাপটা এখন প্রকাশ জি পাচ্ছে। জি আসছে বলবো না, হ্যাঁ, প্রকাশ পাচ্ছে বলবো। আমি একটু বলি, আমাদের সাথে শাহিন আপু আছেন, আর হচ্ছে রিফাত ভাই আছেন, এবং অনেকে আছেন, মিরাজ ভাইও আছেন। আচ্ছা, আমার এক প্রশ্ন আসছে, তো আমরা হচ্ছে প্রশ্ন একটু পরে নিচ্ছি। ভাই যেটা বললো যে আমাদের ইকোনমিক্যাল যে একটা চাহিদা, মূলত হচ্ছে আমরা আমাদের এতদিন গত আপনার মোটামুটি বলা যায় যে আমাদের যে ভিশন গুলা নিয়ে আমাদের গত গভর্নমেন্ট গুলা কাজ করেছে, 41 বলি বা 2100 যে ভিশন গুলা বলি, সেখানে আমাদের কোর ফিলোসফি ছিল হচ্ছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, বা আপনি যেটা নিয়ে আসছেন এলডিসি থেকে বের হওয়ার ইস্যুটা। তো এখানে তো হালিমি ভাইকে শুনতে যাচ্ছে। হালিমি ভাই, বাংলাদেশের যে ইকোনমিক্যাল যে সিচুয়েশন, হ্যাঁ, অর্থাৎ এক্সপোর্ট করছি আমরা এক জায়গাতে, আর ইম্পোর্ট করছি আরেক জায়গা থেকে, এবং এই যে দেশে আমরা এক্সপোর্ট করছি অর্থাৎ ইউএসএ কিংবা ওয়েস্টার্ন এলাই, ইম্পোর্ট করছি আমরা চীন থেকে, এবং ইন দ্য মিন টাইমে দেখা যাচ্ছে ইউএসএ এবং চীনের মধ্যে অনেক ধরনের সংকট আছে। তো এই পোর্শনটা নিয়ে যদি আপনি কিছু বলতেন, মানে কতটুকু পরিমাণ আমাদের ট্রেড গ্যাপ আছে, বা আমরা হচ্ছে বেরিয়ারের মধ্যে পড়ে গেছি, এই ইস্যু নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমার কথা শোনা যাচ্ছে তো না? আচ্ছা, জি। বাংলাদেশে এখন হ্যাঁ, একদম স্পষ্ট। আমাদের যে আমাদের রিসেন্ট কালকে একটা আমি দেখলাম যে রপ্তানি তথ্য প্রকাশ করলো, মানে 2023-24 সালে। তো ওইখানে দেখলাম যে বাংলাদেশের প্রায় $40.81 বিলিয়ন হচ্ছে যে আমরা রপ্তানি করছি, মানে এই লাস্ট অর্থ বছরটায়, ঠিক আছে? তো এর মধ্যে এখন হচ্ছে যে মানে আমরা মানে দেখা যাচ্ছে আমাদের মেইন যে রপ্তানি পণ্য সেটা হচ্ছে আমাদের প্রায় 84 থেকে 85% হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট। আর আমরা কিন্তু এইটাই হচ্ছে যে ইউরোপের মার্কেট বা যুক্তরাষ্ট্রের মার্কেট যেটা বলি, সেখানে হচ্ছে বেশি এই পণ্যগুলো রপ্তানি হয়। আবার যদি আমরা অন্য দিক দিয়ে দেখি যে আমাদের এশিয়ার মার্কেট, যে মার্কেটের সাথে আমরা অ্যাক্সেসিবল আমাদের জন্য, যেমন ভারত, তারপর চায়না, শুরু হয়ে আমরা কি সম্ভবত হালিম ভাইকে হারিয়ে ফেলেছি নাকি? আচ্ছা, শুভ ভাই, আপনার মিউট করা, যদি আরেকটু আনমিউট করে বলতেন। শুভ ভাই, আপনি মিউট করা। আচ্ছা, যেহেতু আমরা হালিমি ভাইকে পাচ্ছি না, এক্ষেত্রে আমরা হচ্ছে একটু আমরা নিজেরাও একটু আলোচনাটা ক্যারি করতে পারি, বিশেষ করে রাফি ভাই হালিমি ভাই আসলে আবার হালিমি ভাই টপিক আলোচনা করবে। রাফি ভাই, আমরা একটা প্রশ্ন দেখলাম। হ্যাঁ, এই 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 প্রশ্নে আসার আগে একটু জানতে চাচ্ছি যে আমরা সবসময় বলছি যে মানে পূর্বমুখী আপনার পররাষ্ট্রনীতি বা পশ্চিমমুখী পররাষ্ট্রনীতি, এই দুইটা আমরা অনেকেই জানি না, ক্লিয়ার না যে আসলে কি বোঝাচ্ছে। আপনি যদি একটু ক্লিয়ার করতেন যে দুইটা পররাষ্ট্রনীতি বা দুই মুখী যে ফিলোসফি, দুইটা ফিলোসফি কোর কনসেপ্টটা কি বা ডিফারেন্সটা কি? আচ্ছা, থ্যাংক ইউ। দেখেন, এখানে হচ্ছে ফিলোসফিতে দুইটা টার্ম আমরা ব্যবহার করি, একটা হলো ওরিয়েন্টাল ফিলোসফি আর একটা হলো অক্সিডেন্টাল ফিলোসফি। ওরিয়েন্টাল ফিলোসফি কি? ওরিয়েন্টাল ফিলোসফি মানে হলো প্রাচ্য দর্শন, আর অক্সিডেন্টাল ফিলোসফি হলো পাশ্চাত্য দর্শন বা প্রতীচ্য দর্শন। এই দুইটা দর্শন কি? ফিলোসফিক্যালি এটা বলা হয় যে জ্ঞানের সূর্য বা দর্শনের সূর্য উদয় হয়েছে পূর্বে এবং এটা পরিপূর্ণতা পেয়েছে পশ্চিমে। মানে ওরিয়েন্টাল ফিলোসফির যারা দার্শনিক ছিলেন, যেমন আমরা হচ্ছে কনফুসিয়াসের কথা বলতে পারি, বা হচ্ছে বিশেষ করে গ্রিসের আগ থেকে, চীন থেকে গ্রিস পর্যন্ত যেই হচ্ছে ফিলোসোফাররা এসেছিলেন, তারা যেই ফিলোসফিটাকে ধারণ করতেন সেটাকে বলা হয় কি, অনেকটা ওরিয়েন্টাল ফিলোসফি। আর ওই পাশ থেকে ম্যাকিয়াভেলি থেকে শুরু করে ওই পাশে আলফ্রেড টি মাহান, তারপর হচ্ছে হবস,
এরা যেই ফিলোসফি গুলা দিয়েছিলেন, বার্ট্রান্ড রাসেল, এদের ফিলোসফি গুলাকে কিন্তু বলা হয় অক্সিডেন্টাল ফিলোসফি বা পাশ্চাত্য দর্শন। এই পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে প্রাচ্য দর্শনের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফোকাস পয়েন্ট, যে কারা কোথায় ফোকাস করে। দেখেন, পররাষ্ট্রনীতিতে প্রাচ্যর ওরিয়েন্টাল ফিলোসফিতে ফোকাস করে সাধারণত মানুষের উপর, সেক্ষেত্রে ওরা কিন্তু ফোকাস করে, পশ্চিমারা কিন্তু ফোকাস করে অর্থনীতির উপর। তো এইটা এখানে দেখেন, মানে ব্যাপারটা আরো একটু সহজ করে যদি বলি, দেখেন আমরা কিন্তু অনেকটাই ইম্পোর্ট কেন্দ্রিক, এবং আমাদের যে ইকোনমি গুলো আছে এই ইকোনমি গুলো আমরা প্রায় সবাই কিন্তু কি তৃতীয় এবং চতুর্থ বিশ্বের দেশ, বিশেষ করে ওরিয়েন্টাল যে কান্ট্রি গুলো আছে, কয়েকটা দেশ বাদে, বিশেষ করে জাপান, সাউথ কোরিয়া, ইসরায়েল, এই কয়েকটা দেশ বাদে বাকি সবাই কিন্তু কি তৃতীয় বিশ্ব বা স্বল্পোন্নত দেশ বা উন্নয়নশীল দেশ। এই সকল দেশ তাদের ডিপ্লোমেসি অ্যাপ্লাই করে হচ্ছে কি লেবার ডিপ্লোমেসিকে বেস করে, ইকোনমিক ডিপ্লোমেসিকে বেস করে, বা রিজিওনালাইজেশনকে বেস করে। অর্থাৎ এরা চায় যে হচ্ছে এদের জনশক্তি বেশি থেকে বেশি রপ্তানি হবে, এদের হচ্ছে কত কম টাকায় এরা হচ্ছে আমদানি করতে পারবে, কত বেশি টাকায় রপ্তানি করতে পারবে। কিন্তু পশ্চিমা ফিলোসফিতে এখন আমরা দেখতে পাই ওরা অনেকটাই হচ্ছে মানবাধিকার কেন্দ্রিক, গণতন্ত্র কেন্দ্রিক, কিন্তু এইদিকে আবার এই ফিলোসফিটা অতটা গণতন্ত্র কেন্দ্রিক কিন্তু না। মানে হচ্ছে ওরিয়েন্টাল দেশগুলো অধিকাংশই কিন্তু কি সমাজতান্ত্রিক, কিংবা অধিকাংশ দেশ অটোক্রেটিক, স্বৈরতান্ত্রিক। এই চর্চাগুলো আসলে গণতন্ত্রের চর্চা কিন্তু পশ্চিমা পূর্ব ফিলোসফিতে খুব একটা মানে পূর্ব ফিলোসফিতে খুব একটা আমরা দেখতে পাই না। এই চর্চাটা আসলে আমরা পশ্চিমা ফিলোসফিতে দেখতে পাই। তারা অনেকটা গণতন্ত্র নিয়ে কথা বলে, অনেকটা হচ্ছে মানবাধিকার নিয়ে কথা বলে, অনেকটা হচ্ছে যে আমরা ইউরোপের সাথে যেমন অন্যান্য দেশের পররাষ্ট্রনীতি দেখতে পাই, এভরিথিং বাট আর্মস, ঠিক আছে। আবার দেখা যায় যুক্তরাষ্ট্র কিন্তু হচ্ছে বিশ্বর যে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে রাশিয়া বিশ্বের যে অস্ত্র বাণিজ্য আছে, সেই অস্ত্র বাণিজ্যের প্রায় 70% কিন্তু বাণিজ্য করে থাকে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, ঠিক আছে। আবার আরো একটা দিক আমরা দেখতে পাই যে ওরা কিন্তু এই যে পেট্রো ডলার অর্থাৎ এবং হচ্ছে এই যে গোল্ডের বিকল্প হিসেবে ডলার, এই যে ডলার ডিপ্লোমেসি, তারপর পেট্রো ডলার, গণতন্ত্র, এইগুলা কিন্তু আসলে কি পশ্চিমা ফিলোসফি বা পশ্চিমা ডেমোক্রেসির কোর বৈশিষ্ট্য। আশা করছি ভাই, রাফি ভাই, আমি কথাটা বোঝাতে পেরেছি যে হ্যাঁ, মানে মোটের কথা হচ্ছে শুভর সাথে আলোচনা করলে হাবিবে আমরা জানি যে আমরা নিজেরাই হচ্ছে বই খাতা নিয়ে বসা লাগে, কারণ ভাই এত টার্মিনোলজি ইউজ করে যে আমাদেরকে খাটা লাগে যে ভাই কি বলতে যাচ্ছে। তো আমি একটু সহজভাবে যদি বলি, ভাই যেটা বলা ট্রাই করতেছে যে কিছু কোর অ্যাঙ্গেলে হচ্ছে ওয়েস্ট এবং ইস্টের মধ্যে একটা পার্থক্য পাই, যেটা ডেমোক্রেসি হোক, মানবাধিকার হোক, মার্কেট ওপেন কিনা। ইউএস এর মার্কেট হচ্ছে ফুলি কম্পিটিটিভ, এবং হচ্ছে আপনার চীন বা রাশিয়ান মার্কেট হচ্ছে আপনার ওপেন না সবার জন্য। মূলত এখানে আরো কিছু আছে, কিন্তু আমরা কিন্তু একটু যদি আমি অ্যাড করি, রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে যে চীন যাচ্ছে ওয়ার্ল্ড লিডার হওয়ার জন্য। তো আপনার পুরোপুরি একটা মানে সমাজতান্ত্রিক বা পূর্বমুখী যে ট্রেডিশনাল থিওরি, সেটা দিয়ে মনে হয় না যে ওয়ার্ল্ড লিড করা যাবে। তো ওরা কিন্তু এখন মানবাধিকার নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে। এই সেন্সে বলবো আমি যে ওই দেশের মধ্যে কিন্তু মানবাধিকার নিয়ে প্রশ্ন আছে। সম্প্রতি হচ্ছে দেখা গেছে আপনার হামাস ইস্যুতে বা আপনার গাজা ইস্যুতে, ফিলিস্তিন ইস্যুতে হচ্ছে চীন মোটামুটি স্টেপ নিচ্ছে এবং বলতেছে যে এখানে জেনোসাইড হচ্ছে, এবং গ্লোবাল লিডারের পক্ষে কথা বলতে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এখন ওয়েস্ট এবং ইস্ট এই দুটোর মধ্যে একটা মিক্স একটা পলিসি আমরা হচ্ছে নিয়ার ফিউচারে পেতে যাচ্ছি, যেটা হচ্ছে মিক্সড ইকোনমির মতো। যেমন আপনার রাশিয়া কিংবা হচ্ছে চীন এখন কিন্তু পুরোপুরি আপনার সোশ্যালিস্ট ইকোনমি ফলো করে না, মিক্সড ইকোনমিতে চলে যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আবার ইমরান ভাইকে, সুদর্শন ভাইকে পেয়ে গেছি। তো আমরা ভাইয়া একটু রিপিট করি কোশ্চেনটা, অনেকে মিস করে গেছে, আমরা আপনাকে শুনতে পাই নাই। যে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের, আমরা জানি যে শুভ ভাই থেকে, যে ফরেন পলিসি মেক করার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ইকোনমি বড় একটা ফ্যাক্টর। বিশেষ করে হচ্ছে গত 15-20 বছর আমাদের যে মানে যে গোল গুলা নিয়ে গিয়েছিলাম আর কি, সেক্ষেত্রে বাংলাদেশের ইকোনমিক্যাল সিচুয়েশন কেমন, এবং আমরা কি খুব দ্রুতই শিফট করতে পারবো কিনা আমাদের ফরেন পলিসিটা, একটু বলে রাখি। ইন দ্য মিন টাইমে হচ্ছে নীলাদ্রি নিশা আপু আমাদের একটা প্রশ্ন করেছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে মূলনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু নয়,
এটা কি চেঞ্জ হতে পারে কিনা, আমরা এই প্রশ্নটা নিয়ে শুভ ভাইয়ের কাছে একটু পরে আসবো। আজকে আমরা হালমির ভাই থেকে জেনে নেই আমাদের ইকোনমিক্যাল সিচুয়েশনটা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের যে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, তো প্রিভিয়াস গভর্নমেন্টে কিন্তু মানে একটা আমাদের প্রতিবেশী নীতি যেটা ছিল, আমাদের ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক ছিল, যেটা ইন্ডিয়া মানে আমাদের পলিটিক্সে ইন্ডিয়া ঘেঁষা ছিল। আবার আমরা যদি বলি চায়নার সাথে আমাদের কিন্তু একটা ভালো হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে চায়না কিন্তু আমাদের অনেক রকম ভাবে সাহায্য করতেছিল। তো রিসেন্টলি আমাদের যে গভর্নমেন্ট ইকোনমিক মানে গভর্নমেন্ট চেঞ্জটা হলো, এরপর থেকে হচ্ছে যে আমাদের এই যে এখন কি আমাদের এই চায়না বা ইন্ডিয়ার সাথে আমাদের যে আগের সরকারের মতো যে রিলেশন ছিল, সেই রিলেশনটা কি থাকবে কিনা। যেমন আমরা যদি বলি এই দুইটা দেশের সাথে কিন্তু আমাদের ইকোনমিক যে ডিফারেন্সটা কিন্তু অনেক। যেমন আমাদের এই দুইটা দেশের সাথে রপ্তানি আমদানি কিন্তু ভালো পরিমাণে হয়, কিন্তু এখানে কিন্তু আমরা একটা টোটাল গ্যাপ থাকে আমাদের। যদি আমি বলি চায়নার ক্ষেত্রে, যেমন আগে বলতেছিলাম যে প্রায় $26 বিলিয়ন মতো আমরা হচ্ছে এখান থেকে আমদানি করি, আর সেখানে হচ্ছে যে আমরা মাত্র $2.5 বিলিয়নের মতো হচ্ছে চায়নাতে রপ্তানি করি। আমাদের রপ্তানি প্রোডাক্ট কিন্তু সেই মানে একই, মানে আমাদের সেই 85% নিটওয়ার প্রোডাক্ট, ফিনিশ গুড যেগুলো আছে। তারপর আমরা যদি লেদারের কথা বলি, লেদার প্রোডাক্ট আছে আমাদের। এই প্রোডাক্ট গুলোর পরিমাণ কিন্তু ওই এইখানেও কিন্তু আমরা সেম ভাবে হচ্ছে যে বাণিজ্যের ক্ষেত্রে আমরা চায়না বা ইন্ডিয়ার সাথে সেই সম্পর্কটা তৈরি করতেছি। এখন বর্তমান যে পররাষ্ট্রনীতি যদি আমাদের যদি বলি যে এখানে কি চেঞ্জটা আসতে পারে, সেই ক্ষেত্রে ইকোনমিক যে শিফটটা আসতে পারে সেটা হচ্ছে যে আমরা কিন্তু সামনে যে আমাদের মেইন ইস্যু, কিন্তু আমরা কিন্তু এখন 24 সালে আছি, আমাদের 26 সালের মধ্যে আমাদের যে একটা ইকোনমিক শিফট মেইন ছিল, যেটা হচ্ছে আমরা এলডিসি তে কিন্তু আমরা কনভার্টেড হব। এলডিসি থেকে গ্রাজুয়েট হয়ে আমরা কিন্তু মিডল ইনকাম কান্ট্রিতে পৌঁছাবো। তো সেখানে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির সাথে আমাদের 2029 সাল পর্যন্ত জিএসপি সুবিধাটা আছে। সেটা আমরা চাইতেছিলাম 2032 সাল পর্যন্ত বাড়াইতে, বাট সামহাউ হচ্ছে যে ইউ আমাদেরকে এই সুবিধাটা দেয় নাই, 2032 সাল পর্যন্ত দেয় নাই। আবার যদি আমরা বলি এটার ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথেও কিন্তু আমাদের একই রকম সম্পর্ক তৈরি হবে। এখন আমাদের কিন্তু মেইন টার্গেট এখন জিএসপি প্লাসটা নিয়ে কাজ করা, যেহেতু আমাদের ইউরোপের প্রায় 27টা কান্ট্রির সাথে একটা ভালো পরিমাণ আমাদের এক্সপোর্ট হয়। সো এই এক্সপোর্টটার দিকে যদি আমরা ফোকাস করতে পারি, আর আমাদের মেইন যে অসুবিধা হচ্ছে যে আমাদের র মেটেরিয়ালস একটা ঘাটতি থাকে। এই র মেটেরিয়ালস গুলাই কিন্তু আমরা বেশিরভাগ সময় ইন্ডিয়া, চায়না বা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি থেকে আমরা আমদানি করতেছি। তো এই যদি আমরা এই র মেটেরিয়ালস এর প্রোডাকশনটা বাড়াইতে পারি, যেমন র মেটেরিয়ালস এর মধ্যে স্ক্র্যাপ কেমিক্যাল, স্ক্র্যাপ আয়রন, তারপর হচ্ছে কেমিক্যাল প্রোডাক্টস, দেন তারপর হচ্ছে কটন। এখানে দেখা যাচ্ছে আমাদের কিন্তু ওই কৃষি কটন নির্ভর কৃষি না কিন্তু, তো কটনের ক্ষেত্রে আমরা কিন্তু ওই সুবিধাটা পাবো না। আর আমাদের মেইনলি হচ্ছে যে এখন সেলিম রায়হান স্যার, অর্থনীতিবিদ সেলিম রায়হান স্যার, উনি বলছেন যে আমাদের দেশে পৃথিবীর যেসব কয়েকটা এশিয়ান টাইগার আছে, যেমন আমরা যদি বলি সিঙ্গাপুর বলি, তারপর হচ্ছে ভিয়েতনাম বলি, তারপর দক্ষিণ কোরিয়া, এইসব কান্ট্রি গুলো কিন্তু ওরাও কিন্তু একসময় ওরা হচ্ছে একটা বা দুইটা গুডস কিন্তু ইম্পোর্ট বেশি করতো, সেইগুলো থেকে আস্তে আস্তে তারা রপ্তানিতে অন্য অন্য প্রোডাক্ট ভ্যালু অ্যাড করা শুরু করলো, নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করা শুরু করলো। কিন্তু আমাদের অর্থনীতিটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে, আমাদের কিন্তু শুধু গার্মেন্ট আরএমজি সেক্টর বা নিটওয়ার সেক্টরটাই বাড়তেছে, কিন্তু অন্যান্য সেক্টর কিন্তু বাড়তেছে না। আমাদের লেদার গুডের সেক্টর আছে। আমি এখানে একটু অ্যাড করি, আমরা মনে হয় ক্লিয়ার হয়েছে আপনার কথাতে। এখানে আরএমজি সেক্টর একটা মজার ব্যাপার আছে, শুরু হতে এগ্রি করবে যে আরএমজি সেক্টরে আমরা যে এক্সপোর্ট করি সেটা র মেটেরিয়াল কিন্তু আমাকে ইম্পোর্ট করতে হয়। সো আলটিমেটলি যে আমার কিন্তু দিন শেষে শুরু হয়, আপনি মিউট করা, সো দিন শেষে যেটা দেখা যায় যে আমি এক্সপোর্ট করে যে টাকাটা আমি পাচ্ছি সেটা কিন্তু আমি হোল্ড করতে পারছি না, কারণ তার আগেই হচ্ছে আমি ইম্পোর্ট করে ফেলছি এবং সেই বকেয়া টাকাটা আমাকে ব্যাক করতে হচ্ছে। এখানে একটা দুটা প্রশ্ন আমরা পেয়েছি, যেমন ট্রেড ব্যালেন্স ট্রেড অনুযায়ী হওয়া উচিত, সম্পর্ক হওয়া উচিত। মানে উনি বলা ট্রাই করতেছে আমরা যে দেশগুলোর সাথে এখন একটা ইমব্যালেন্স ট্রেড করতেছি সেটা আপনার ব্যালেন্সে আসা উচিত। বাট এটা কি আসলেই সম্ভব বা এখন সম্ভব কিনা? বিশেষ করে হালমি ভাই থেকে আমরা জানলাম যে আমার প্রায় 22 থেকে 23 বিলিয়ন ডলারের গ্যাপ আছে চীনের সাথে, অ্যালং চীনের সাথে। এটা আমার পক্ষে দ্রুতই মিট করা পসিবল না। বা ইউএসএ হচ্ছে আমি এত বেশি এক্সপোর্ট করি, ইউএসএ ব্যাপারটা মজার, ইউএসএ এক্সপোর্ট করে ইম্পোর্ট এত করি না, সো ইউএসএ এর সাথে সম্ভবত আমি ট্রেড ফেভার পাচ্ছি। ইভেন আমি যদি বলি যে মিয়ানমারের সাথে কিন্তু আমরা পজিটিভ ব্যালেন্স শিটে নাই, আমি এখানে প্রচুর ইম্পোর্ট করতেছি, এক্সপোর্ট খুবই কম করতেছে। এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব।
যে ইকোনমিটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর বর্তমান যে সিচুয়েশনটার আলোকে আমাদের ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি ছাড়া আসলে কোনো গতি নাই। আমরা একটু আগের প্রশ্নে চলে যাই যে শুভ ভাই, আমাদের পররাষ্ট্রনীতি কি খুব ড্রাস্টিক চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এটা কি আদৌ পসিবল কোন একটা দেশের প্রেসিডেন্ট চেঞ্জ করে ফেলতে পারবে সবকিছু? আচ্ছা, আপনি মিউট করা। আচ্ছা, এটা একটা দারুণ প্রশ্ন যে আসলে পররাষ্ট্রনীতিতে ড্রাস্টিক চেঞ্জ আসবে কিনা। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির 4টা মূলনীতি আছে, বা আমাদের পররাষ্ট্রনীতির 4টা বাস্তবতা আছে। সেই 4টা বাস্তবতা আগে আমার কিন্তু বুঝতে হবে। যে প্রথম বাস্তবতা আমাদের সংবিধানের 25 আর্টিকেল, যে এখন পর্যন্ত কিন্তু সংবিধান বাতিল বা রহিত বা সংবিধান পরিবর্তন হবে কিনা সেই নিয়ে কোনো কথা হয়নি। তো এখানে প্রথম বাস্তবতা হচ্ছে যে এখানে একটা আমাদের নীতি ছিল, সকলের সাথে বন্ধুত্ব, বৈরিতা নয় কারো সাথে, এই একটা নীতি। 2 নম্বর হচ্ছে জাতিসংঘ সনদের 2-4 নং আর্টিকেল। জাতিসংঘ সনদের 2-4 নং আর্টিকেলে বলা হয়েছে যে বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা ইত্যাদির প্রতি কি সম্মান দেখাবে, যথাযথ সম্মান দেখাবে। 3 নম্বর বাস্তবতা হলো জাতিসংঘ সনদের 2-7 আর্টিকেল। জাতিসংঘ বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি বাস্তবতা, যে বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, অর্থাৎ ইন্টারভেনশন আসবে না, যেটা 2-7 বক্তব্য। তারপর বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটা বাস্তবতা হলো বিশ্ব শান্তি। বাংলাদেশ যখন বাংলাদেশের সাবেক একজন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে তিনি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড দেখতে চান। আসলে সুইজারল্যান্ড দেখতে চান তিনি কোন প্রেক্ষাপটে বলেছিলেন? আসলে যে বাংলাদেশ যে বিশ্ব শান্তি কায়েমে যে একটা ভূমিকা রাখবে, ওই প্রেক্ষাপটে কিন্তু বলেছিলেন। দেখেন এখন আসলে বর্তমান প্রেক্ষাপটে কি, বর্তমান প্রেক্ষাপটে আপনার প্রশ্নের সাথে একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটা হলো বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি কি পশ্চিমা ঘেঁষা হবে কিনা। যেহেতু আমরা অনেকটা শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমের লোক, পশ্চিমের সাথে তার ভালো সম্পর্ক হয়েছে, এবং আমরা এরকমও রিউমার শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি নোবেল পাওয়ার ক্ষেত্রে ইউএস প্রেসিডেন্টদের হাত ছিল। এগুলা নিছক রিউমার। আসলে এখানে বাস্তবতা কি দেখেন, গত 23 জানুয়ারি জনাব তৌহিদ হোসেনকে তো আমরা সবাই চিনি, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব এবং বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির 7টা দিক সম্পর্কে কথা বলেছিলেন। সেই 7টা দিক কি দেখেন, 7টা দিকের প্রথমেই তিনি আলোচনা করেছিলেন, 7টা দিক আমি হুবহু কপি করছি, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক মেরামত করতে হবে, এটা বলেছেন কে? 23 জানুয়ারি বলেছেন তো মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। তারপর দেখেন 2 নম্বরে বলেছে, অর্থাৎ এখন কেন ইউএস এর সাথে আমাদের সম্পর্ক মেরামত করতে হবে বুঝেন। 2021 সালে এবং 2023 সালে ইউএসএ তে কিন্তু ইউএস এর ওয়াশিংটনে বিশ্ব গণতন্ত্র সম্মেলন হয়। বিশেষ করে রাফি ভাই এবং হালিমি ভাই, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে এই সময় কিন্তু আমরা যখন 45-এর রিটার্ন দিব, ওই সময় কিন্তু এই যে বাংলাদেশকে যে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানালো না, এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং আমরা প্রচুর পড়াশোনা করছিলাম। রাইট, পলিটিক্স অনেক হিট হয়ে গেছিল এটা নিয়ে। হ্যাঁ, তো এই যে দেখেন এই জায়গায় কিন্তু তৌহিদ হোসেন বলেছিলেন যে ইউএস এর সাথে আমাদের আসলে এই 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 সম্পর্কগুলো মেরামত করতে হবে। তারপর দেখেন তার আরেকটা পয়েন্ট ছিল ইউরোপের সঙ্গে সমঝোতা করতে হবে, অর্থাৎ ইউরোপের সাথে যে বর্তমানে আমরা যেই পলিসিতে ইউরোপে বাণিজ্য করে থাকি, এভরিথিং বাট আর্মস, ইবিএ, এইটা কিন্তু 2026 সালের পরে আর আমরা পাবো না। তখন কিন্তু আমাদের জিএসপি প্লাস, যেটা হালিমি ভাই বলছিলেন, এই জিএসপি প্লাস নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তার মানে এখন কিন্তু আমাদের ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক জোরদার করতে হবে, সম্পর্ক ভালো করতে হবে। এটা কিন্তু এই সরকার বা পরবর্তী সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হতে পারে। তারপর দেখেন আরেকটা ছিল যে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক, যেহেতু যুক্তরাজ্য আমরা জানি গত বছরও কিন্তু বাংলাদেশের যেই আমরা জানি যে রেমিটেন্সের 1 থেকে 5-এর মধ্যে বিগত 20 বছরের মধ্যে কিন্তু যুক্তরাজ্যের নাম আমরা পাবো, কখনো 1-এ, কখনো 2-এ, কখনো 3-এ। তো যুক্তরাজ্য যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নাই, তার সাথে কিন্তু আমাদের সম্পর্ক জোরদার করতে হবে, ঠিক আছে। বিশেষ করে কিয়ার স্টারমার, তিনি কিন্তু অনেকটাই ন্যাশনালিস্ট পন্থী। তো তাদের সাথে আসলে আমাদের সম্পর্কটা কেমন হবে, এটা কিন্তু অবশ্যই আমাদের
চিন্তা করার জায়গা আছে। তারপর আরেকটা দেখি ভারতের সাথে সম্পর্ক কেমন হবে। এই যে দেখেন, আগে যে আমরা ভারতের সাথে পাইলট ফিশ বিহেভিয়ার করতাম বা হচ্ছে স্যাটেলাইট স্টেটের মতো বিহেভিয়ার করতাম, এখনো কি আমাদের ভারতের সাথে ওই রকম বিহেভিয়ার আমাদের থাকবে কিনা? ভারত আমাদের উপর যে ক্যারট অ্যান্ড স্টিক পলিসি অ্যাপ্লাই করতে, এটাকে আমি আসলে আঞ্চলিক ভাষায় এটার একটা নাম আছে। দেখেন, আঞ্চলিক ভাবে আমরা এটাকে কি বলি, যে হচ্ছে উপর দিয়ে পানি ঢালা, তল দিয়ে গাছ কাটা। এই নীতি কি ভারত এখন আমার প্রতি রাখবে কিনা, যে উপর দিয়ে তারা আমার দেখাবে যে আমরা ভারতের সবচেয়ে বড় মিত্র, কিন্তু তল দিয়ে তারা আমাদের সাথে জল সন্ত্রাসীর মতো আচরণ করবে। সরি, দুঃখিত, এটা আসলে আমরা নিউজে দেখেছি যে ভারতকে জল সন্ত্রাস বলা হচ্ছে। তো এরকম আচরণ করবে কিনা, আমার সীমান্তে কি আবার গুলি করবে ভারত, কিন্তু দেখাবে বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় মিত্র, যাদের সাথে আমরা বিশ্বের 5ম বৃহৎ সীমান্ত শেয়ার করি। তো তারা এখনো কি আমাদের সাথে এরকম ক্যারট অ্যান্ড স্টিক পলিসি নিবে কিনা? তারা এখনো বিভিন্ন ধরনের ট্রেড ব্যারিয়ার দিয়ে আমাকে বেগার দায়ী নেইবার করে রাখবে কিনা, মানে আমাকে ভিক্ষুক করে রাখবে কিনা, যে কিছুদিন পর পর তার কাছে আমার হাত পাততে হবে। এই নীতি এখনো কি ভারতের সাথে আমার থাকবে কিনা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটা দেখেন, যে ভারত ও চীনের সাথে কিভাবে ভারসাম্য করবে। সাবেক প্রধানমন্ত্রীকে দেখেছি যে চীনে হচ্ছে সফর করতে যাওয়ার আগেই তিনি ভারতে সফর করতে গিয়েছিলেন। ওই সময় কি আসলে ভারতে সফর করতে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, নাকি চীনে যাওয়ার আগে ভারতের মন রক্ষা করাটা গুরুত্বপূর্ণ ছিল? এই যে এখানে একটা ব্যালেন্স কিন্তু আমাদের করতে হবে। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারত এবং চীনের দুইটা দেশেরই কিন্তু আঁতাত ছিল, এবং এই প্রধানমন্ত্রীর হচ্ছে পতনের পরে ভারত এবং চীন দুইটা রাষ্ট্রই কিন্তু আসলে মন খারাপ করেছিল। এখন তাদের মন খারাপ করার কারণগুলো কি ছিল, সেটা অবশ্যই এই সরকারের কিন্তু ফাইন্ড আউট করাটা গুরুত্বপূর্ণ। আরেকটা দেখেন, যে আরেকটা আমাদের যে পররাষ্ট্রনীতির একটা চ্যালেঞ্জ বলেছিলেন জনাব তৌহিদ হোসেন, সেটা হলো মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু। দেখেন, মিয়ানমার থেকে আমরা যেমন প্রচুর পরিমাণে আমদানি করি, বিশেষ করে মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আমাদের সব থেকে বড় ঔষধ আমদানিকারক, অর্থাৎ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করি কিন্তু আমরা মিয়ানমারে। অর্থাৎ মিয়ানমারের সাথে কিন্তু আমাদের একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, এবং কখনোই মিয়ানমারের সাথে আমাদের কিছু হয়তো শীতল সম্পর্ক হয়েছে, কোল্ড রিলেশন হয়েছে, কিন্তু মিয়ানমারের সাথে কিন্তু আমাদের একদম ছুরি কাস্তি নিয়ে দাঁড়াইতে হবে, যুদ্ধ যুদ্ধ ভাব, এরকম পরিস্থিতি কিন্তু আমাদের মিয়ানমারের সাথে কখনো হয় নাই। তো রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে কিন্তু আমাদের একটা সমঝোতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সমাধান করার জায়গা আছে, যেখানে আমরা ভারত এবং চীনকে ব্যবহার করে এখানে এই সমাধানটা আমরা করার আশা রাখতে পারি। এই এই সময় কিন্তু এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা কাজ হতে পারে। আরেকটা কাজ দেখেন, যে মানবাধিকার। এই যে মানবাধিকার প্রশ্নে আমরা বিভিন্ন প্রশ্নবিদ্ধ হয়েছে, বাংলাদেশি র্যাব এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু যুক্তরাষ্ট্র ব্যান করেছিল, স্যাংশন দিয়েছিল। এবং এই যে গত 29 আগস্ট কিন্তু বাংলাদেশ যে গুম বিরোধী যে ইউএন কনভেনশন ছিল, ইউএন কনভেনশন কিন্তু স্বাক্ষর করেছে, ইউএন কনভেনশন। তাহলে এই যে মানবাধিকার প্রশ্নে কিন্তু ইতোমধ্যে আমরা দেখছি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু হচ্ছে কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তো আসলে পররাষ্ট্রনীতির বাস্তবতাটা হলো যে আমরা একদম পশ্চিমা ঘেঁষা হতে পারবো না, আমরা একদম আবার পূর্ব ঘেঁষাও হতে পারবো না। আমরা এশিয়ার সব থেকে সম্ভাবনাময় একটা দেশ, কারণ আমরা দক্ষিণ এশিয়ার সাথে বা পুরো এশিয়ার সাথে আমরা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থলে, মানে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় বাণিজ্যিক হাব হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই হালিম ভাই আলোচনা করবে। সিঙ্গাপুরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব বা লোকাল কানেক্টিভিটি বা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি হওয়ার কিন্তু সুযোগ আছে বাংলাদেশের। তো এখানে আসলে বাংলাদেশ কোনো কেন্দ্রিক বা পশ্চিমা ঘেঁষা কিংবা হচ্ছে পূর্ব ঘেঁষা, ভারত ঘেঁষা, চীন ঘেঁষা, এরকম কোন ব্লক ভিত্তিক রাজনীতিতে বা ব্লক ভিত্তিক পররাষ্ট্রনীতিতে যাওয়া বাংলাদেশের জন্য কিন্তু কখনোই সুখকর বা ভালো হবে না। বাংলাদেশ যে ন্যামে আছে দীর্ঘদিন ধরে, সেই ন্যাম নন অ্যালাইন মুভমেন্টেই বাংলাদেশের থাকাটা মনে হয় যোগ্য। এটা আমার সীমিত জ্ঞান। হ্যাঁ, আপনাকে বুঝতে পারছি। আমি কিছু অ্যাড করতে যাচ্ছি, আশা করি এই টপিকে হালিম ভাই অ্যাড করবেন। তো আপনার কথার জিসটা হচ্ছে এরকম যে ড্রাস্টিক চেঞ্জ আসার সুযোগ কম, তবে কিছু ডাইমেনশন চেঞ্জ আসবে, এবং সেটা ডিপেন্ড করবে যে বর্তমান পরিবর্তিত সময়ে ইন্ডিয়া বা চীন ওরা কিভাবে রিয়াকশন দিচ্ছে।
ওরা যদি মনে করে যে আমরা এখনো বর্ডার ক্লিন করতে থাকবো, তখন হয়তো বাংলাদেশ আগের মতো ব্যাপারটা চুপ করে মেনে নিবে না। সো বাংলাদেশে ইন্ডিয়া বা চীনকে মেনে নেওয়া লাগবে যে এখন অবস্থা পরিবর্তন হয়েছে, এবং ওদের সাথে করে আমাদের ফরেন পলিসিও একটা চেঞ্জ আনা লাগবে। সো কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা দেখবো যে পলিসি চেঞ্জ, কিন্তু কান্ট্রি চেঞ্জ দেখার সুযোগ কম। আমরা এটা নিয়ে আমাদের পরবর্তী পার্টি কথা বলবো, সাউথ এশিয়ান পলিটিক্স বাংলাদেশের অবস্থান কেমন বা কিরকম একটা আগাতে পারে। আমি জাস্ট এটা একটু বলে রাখতে চাই, যেমন আপনি যেটা বললেন যে রোহিঙ্গা ইস্যুতে আমরা ইন্ডিয়া বা চীনের হেল্প নিয়ে ব্যাপারটা সলভ করার ফ্রেন্ডলি ভাবে সলভ করার একটা সুযোগ আছে। সেখানে যদি আমি ট্রাই করি যে বাংলাদেশের মোটামুটি এটা কিন্তু অনেকদিন ধরে ট্রাই করতেছে, সমস্যাটা কিন্তু খুব একটা খুব রিসেন্ট টাইমে হয় না, লঙ্গার পিরিয়ড নিয়ে হচ্ছে। এবং এখানে একটা মজার ব্যাপার যেটা, যে এটা যদি আমরা বলি সলভ করার খুব বেশি প্রবাবিলিটি আছে চীন এবং ইন্ডিয়ার কাছে। বাট এই যে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, এখানে সবচেয়ে বেশি ফান্ড কিন্তু ইউএসএ দিচ্ছে। এই 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 ব্যাপারটা বুঝতে হলে কিন্তু আপনাকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা মাথায় নেওয়া লাগবে, যে বাংলাদেশ কিন্তু এর আগে মোটামুটি ইন্ডিয়া এবং চীন পন্থী ছিল বলা যায়। যে ইন্ডিয়া এবং চীনের মধ্যে পার্সোনাল কিছু সমস্যা আছে, তারা অনেকগুলো ঐতিহাসিক যুদ্ধ করেছে, বা এখনো দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ব্লকগুলোতে তারা ফেস টু ফেস ফাইট করতেছে। বাট সামহাউ বাংলাদেশ ইস্যুতে তারা মোটামুটি একই অ্যালাইনমেন্টে ছিল। এবং যেটা আমরা গত নির্বাচনে দেখি, এই বছরের 7ই মার্চের যে নির্বাচনটা হয় আর কি, যে দেখা যায় যে ইউএসএ অ্যান্টিতে ছিল এবং ইন্ডিয়া প্লাস চীন দুজনে একত্রিত হয়ে হচ্ছে তৎকালীন সরকারকে হচ্ছে সাপোর্ট দিয়ে যায়। তার এখানে যে ফ্যাক্টটা চলে আসছে, যে আমার মনে হচ্ছে যে একটা চেঞ্জ আসবে, তবে এই চেঞ্জটা মোটামুটি কিরকম হবে এটা এখনো ডিফাইন করা যাচ্ছে না। তবে বাংলাদেশ থেকে কিন্তু একটা ভাইব দেখানো হচ্ছে। যেমন ধরুন হচ্ছে যে গুম যে আপনার ইয়াতে সাইন করলো এগ্রিমেন্টে, সেখানে কিন্তু এখন পর্যন্ত সম্ভবত 80টার কম দেশ সাইন করেছে। সো এটা একটা ফ্যাক্ট আমাদের জন্য, এটা একটু কনসিডারেশনে নেওয়া লাগবে। এটা একটা ভালো একটা উদ্যোগ, বাট এটা পপুলার হচ্ছে না কেন? মানে পপুলার হচ্ছে না বলতে আমি বুঝাচ্ছি 193টা দেশের মধ্যে 50% এখন সাইন করে নাই কেন, বা করতে চাচ্ছে না কেন? ইউএস এর এগেনস্টে কিন্তু আপনার মানবাধিকার লঙ্ঘন এবং গুমের অভিযোগ আছে। ইসরায়েল তো এখনো গুম করে যাচ্ছে, বা চীনের এগেনস্টেও আছে। যাক, এটা একটা ভিন্ন প্রসঙ্গ। তো আপনার এইখান থেকে আমরা যদি বলি যে আরেকটা ইস্যু, যে ভাই 25 নাম্বার যে আর্টিকেলটা, সেটা তো হচ্ছে একটা মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে আপনাকে বাইন্ডিং করে দেয় না, আপনার নিরপেক্ষই থাকতে হবে, না থাকলে আপনার পররাষ্ট্রনীতি নিতে পারবেন না। ইউ ক্যান শিফট। আর পরিবর্তিত যে সময়ে, সেখানে হচ্ছে এখন যে একটা ক্রাইসিস চলতেছে। আমরা মোটামুটি যখন 2021-22-এর দিকে পড়তেছিলাম, পুরোটাই পড়তেছিলাম হচ্ছে ইউএসএ ফোকাসটা আপনার মিডল ইস্ট থেকে সরায় ইন্দো প্যাসিফিকে নিয়ে আসতেছে, সেটাই যাচ্ছিল। ইন দ্য মিন টাইমে পুরো খেলাটা ঘুরে যায় হচ্ছে ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধের কারণে, এবং মোটামুটি রাশিয়া মানে ইউএসএ বাধ্য হয় যে ওদের ফোকাসটা আবার ইউরোপে নিতে। ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার অনেকে বলে যে রাশিয়া বা চীন প্রভোগ করে ইসরায়েল এবং হামাসে, বা ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধটা করতে প্রভোগ করে, এবং সেই ফাঁদে পা দেয় আপনার ইসরায়েল। এটার কারণে যেটা হয়, ইউএসএ মোটামুটি খুব অনেক বছরের জন্য ইন্দো প্যাসিফিক থেকে কিছু পরিমাণ অ্যাটেনশন স্থায়ীভাবে নিয়ে গেছে মিডল ইস্টে এবং ইউরোপে। এখানে যেটা হচ্ছে যে মানে এখানে আমরা এই পোর্শন নিয়ে যদি বলতেন যে আমরা কি নিরপেক্ষই থাকতে হবে, বা আমাদের সংবিধান কি নিরপেক্ষ থাকতে বাধ্য করতেছে কিনা আমাদেরকে, এটা তো মনে হয় করতেছে না। এটা একটা মূলনীতি, যেটা আপনি আদালতের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করার কোনো সুযোগ নাই। এটা জাস্ট হচ্ছে একটা দর্শনকে বুঝায়, কিন্তু আমরা উইথ টাইমস এটা চেঞ্জ করার একটা সুযোগ আছে। হামিদ ভাই এটা বলবেন, তার আগে একটু ইমরান ভাইয়ের কাছে যাই। ইমরান ভাই, এতক্ষণে আমার বা শুভ ভাইয়ের আলোচনার সাথে আপনি চ্যাট করা আছে কিনা? আচ্ছা, এখন মানে আমাদের হচ্ছে যে এই বর্তমান যে প্রেক্ষাপটে যে পররাষ্ট্রনীতির যে চেঞ্জটা আসতে পারে, যেমন আমরা চিন্তা করি যদি ভারত বা চীনের সাথে আমাদের এই যে হামিদ ভাই কিন্তু একটা জিনিস বলছে যে ভারত উপরে উপরে দিয়ে আমাদের সাথে সুসম্পর্ক রাখলো, কিন্তু নিজ দিয়ে কিন্তু পানি ছেড়ে দিল, বা এই যে যেমন ধর্মীয় যে কার্ডটা আছে, ভিকটিম কার্ডটা, সেই কার্ডটা প্লে করলো কিনা, এইসব জিনিসগুলো কি হবে কিনা। এখন আমাদের কিন্তু এই দুইটা দেশের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কারণ আমাদের যে অর্থনৈতিক যে আমাদের যে রপ্তানি আমদানি যে জিনিসগুলো থাকে, তো সেগুলো কিন্তু এই দুইটা দেশের সাথে আমার খুবই করছে। আবার আমি যদি বলি ইউএসএ বা চায়নার এই দুই পক্ষই কিন্তু আমাদেরকে তাদের নিজেদের দিকে ব্লকে টানার চেষ্টা করতেছে। তো এই ব্লক গুলা কিন্তু আমরা কিন্তু দুইটা পক্ষের সাথে একটা ভারসাম্য নীতিতে ছিলাম, এতদিন কিন্তু ভারসাম্য নীতিতে রাখছি যে আমরা চায়নার জিডিআই তে যোগ দিচ্ছি, বা আমরা
আমরা আলাদা কিন্তু ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কিন্তু আমরা কারোর সাথে কিন্তু যোগ দেইনি, আমরা কিন্তু নিজেরা আলাদা একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করছিলাম, যেটা 2023 সালের 24 এপ্রিল প্রকাশিত হয়। তো আমাদের কিন্তু ভারসাম্য নীতিটা কিন্তু আমরা ভারত, চীন বা আমেরিকা এই তিনটা দেশের সাথে আমরা কিন্তু সম্পর্ক করতেছি। আবার আমরা যদি অর্থনৈতিক দিক দিয়ে যদি চিন্তা করি, অর্থনৈতিক দিক দিয়ে এই তিনটা দেশের সাথে আমাদের কিন্তু ভালো একটা, যেমন আমরা কারোর সাথে রপ্তানি বৈষম্য বেশি, কারোর সাথে আমদানি বৈষম্য বেশি, যেমন ইউএস এর সাথে আমাদের বৈষম্য পজিটিভ দিকে আছে, আবার চায়না বা ইন্ডিয়ার সাথে আমাদের নেগেটিভ দিকে আছে। এখন এই দুইটা দেশের সাথে আমরা যদি এই দুইটা দেশের যদি চিন্তা করছি, আমাদের কিন্তু দক্ষিণ এশিয়া আরো কয়েকটা দেশ আছে, যেমন মায়ানমার বলি, তারপর হচ্ছে যে পাকিস্তান বলি, নেপাল বলি, এদের সাথে কি আমাদের রপ্তানি বাণিজ্য কি বাড়ানো যায় কিনা, ওদের কাছ থেকে আমরা আমদানি বেশি করতে পারি কিনা, এখান থেকে আমরা কোনো প্রেশার দিতে পারি কিনা, এই জিনিসটাও কিন্তু আমাদের ভেবে দেখা লাগতে পারে। আর যদি বলি যে আমাদের এখন তো সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা হচ্ছে না, আমরা এটা হচ্ছে একটা বিপ্লবী সরকার, তো এখানে আমাদের সংবিধানটা কিন্তু কাজ করতেছে না, তারা কি আলাদা এবং এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের কি পররাষ্ট্র হবে সেটা কিন্তু কোনো রূপরেখা আমাদের উপদেষ্টা মহোদয় দিতে পারেন নাই। সো এই আমাদের কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার করা দরকার, যে আমাদের যে পররাষ্ট্র সচিব সচিব না সরি পররাষ্ট্র উপদেষ্টা আছেন বা আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন, তারা বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে আমাদের পররাষ্ট্র নীতিটা পরিচালিত হবে, সেটা কি আমাদের আগের সংবিধান অনুযায়ী হবে কিনা, বা নতুন সংবিধান হবে কিনা, বা আমরা কোনো আলাদা অন্তর্বর্তীকালীন কোনো সংবিধানের ব্যবস্থা করবো না, সেই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করা দরকার এখন এই মুহূর্তে। শুভ ভাই, আমি এই ঠিক আগের প্রশ্নটার আগে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি। হালিম ভাইয়ের সাথে আমি ঠিক একমত হতে পারছি না একটা ব্যাপারে, যে সংবিধানের মতো করে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। এটার উপরে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাংলাদেশ সংবিধানের মতোই করে চলছে, কিন্তু সংবিধানের ধারাতে সরকার গঠন হয় নাই। গঠন হয় নাই এক জিনিস, আর চলমান আরেক জিনিস। আমার এটা পার্সোনালি মনে হচ্ছে ভাইয়ের কথা শোনার পরে। কারণ এখন পর্যন্ত যতগুলো স্টেপ নিচ্ছে, যেমন হচ্ছে আপনার প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, কিংবা অধ্যাদেশ দিচ্ছে 93 আন্ডারে দিচ্ছে, বা রাষ্ট্রপতি নিয়োগ করতেছে, বা 106 আন্ডারে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগের আগে আমাদের প্রধান বিচারপতি থেকে হচ্ছে একটা উপদেষ্টামূলক যে একটা টার্ম আছে সেটা ইউজ করা হয়েছে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সংবিধানের মতো করেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। জাস্ট যেহেতু এত বড় একটা চেঞ্জ আসছে, সেই জন্য তৎকালীন সিচুয়েশন সলভ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া গতি ছিল না, যেটা 15তম সংশোধনের মাধ্যমে আসলে অনেক বেশি সংবিধানকে অনেক বেশি রিজিড করে ফেলা হয়েছে। শুভ ভাই, আপনি যদি খুব সংক্ষেপে টেনে কিছু বলতেন। ভাইয়া আপনি মিউট করা। থ্যাংক ইউ। আসলে একটা বিপ্লবী সরকার যখন আসে তখন কিন্তু অনেকগুলা জিনিসই আমরা মনে করি যে ড্রাস্টিক্যালি মনে হয় চেঞ্জ হয়ে যাবে। আসলে দেখেন, একটা হচ্ছে বিপ্লব একটা ভিন্ন জিনিস, আর সরকার ব্যবস্থা কিন্তু আর টোটালি আরেকটা জিনিস। আপনি বিপ্লব খুব সহজেই করা যায়, বিপ্লব করে দাবি দেওয়াও অনেক সহজে মেনে নেয়, মানে করা যায়, উপস্থাপন করা যায়, কিন্তু একটা সরকার কাঠামো যখন আসে, আর আসলে একটা বিপ্লবের উদ্দেশ্য কি? একটা বিপ্লবের উদ্দেশ্য হচ্ছে বিদ্যমান কাঠামো বা বিদ্যমান পদ্ধতিকে চেঞ্জ করে একটা নতুন কাঠামো দাঁড় করানো। তা আসলে নতুন কাঠামো একটা সিস্টেম দাঁড় করানো। এই যে একটা নতুন সিস্টেম দাঁড় করাবো কি আমরা পুরনো সব সিস্টেমকে ফেলে দিয়ে? না, এটা তো আসলে করা যায় না। আসলে আমাদের যে এখন বর্তমানে যেই ব্যাপারগুলো হচ্ছে, বিশেষ করে হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ বা অ্যাটর্নি জেনারেল নিয়োগ, বা হচ্ছে যেই কাজগুলোই হচ্ছে এখন, এই কাজগুলো কিন্তু আসলে আউট অফ দ্য কনস্টিটিউশন না। বা আপনি যদি বলেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, এটাও কিন্তু আউট অফ দ্য কনস্টিটিউশন না। আপনি বলতে পারেন যে হচ্ছে এই যে সরকার আছে, এই সরকার কি সরকার? এটা অবশ্যই কিন্তু স্বীকৃত সরকার, কিন্তু হ্যাঁ আপনি বলতে পারেন কি এর সাংবিধানিক বৈধতার জায়গাটা একটু হচ্ছে অনেকের খটকা লাগতে পারে। দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথাটা কিন্তু আসলে সংবিধানের আর্টিকেল 123-এ যে হচ্ছে অন্তর্বর্তীকালীন যে একটা সরকার হবে, এটার কিন্তু নির্বাচন করার জন্য একটা সরকার হবে, এরকম অন্তর্বর্তীকালীন সরকারের কথা কিন্তু আসলে সংবিধানে আছে। ওইখানে শুধু বলেছে যে হচ্ছে গিয়ে 90 দিন কার্যকরী থাকবে, কিন্তু এইখানে যেহেতু এটা একটা বিপ্লবী সরকার ভাই, দেখেন আসলে এখানে তারা কিন্তু একটা সিস্টেম পরিবর্তন করতে যাচ্ছে। এখন এই সিস্টেমটাকে কিন্তু হচ্ছে আপনি ঢেলে সাজানোর জন্য বেশ কিছু টাইম লাগবে। আমরা হয়তো মনে করছি সরকার যেই ডিসিশন গুলাই নিচ্ছে সবগুলাই মনে হয় অসাংবিধানিক। আসলে এরকম নয়, সবগুলা ডিসিশনই কিন্তু বর্তমানের সাথে সাংবিধানিক।
ঠিক আছে, এবং হচ্ছে সংবিধানকে হয়তো সংবিধান সংশোধন হবে কি হবে না, বাতিল বা রহিত হবে কি হবে না, সেটা আলাদা আলোচনা আলোচনা সমালোচনার বিষয়, আমরা ওইখানে যাচ্ছি এটা কিনা। আজকে আজকে আপাতত আমাদের যেহেতু, topic না এটা। হ্যাঁ হ্যাঁ, জি জি আমরা জি, আমরা ওইটা আপনাকে আমাদের বুঝতে আসলে পেরেছি। টপিক না। হ্যাঁ So, আমরা আরেকদিন আলোচনা করব। তো হালমি ভাই এবং শুভ ভাই, আমরা তিনজনে এই টপিকটা নিয়ে আলোচনা করতে আছি যে হ্যাঁ সেকেন্ড হুম, আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে বাংলাদেশ, আপনার আপনার জানেন যে চীনের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু কোয়াডে যোগ দেওয়া নিয়ে কিন্তু চীন মোটামুটি মেগাফোন ডিপ্লোমেসি ইউজ করে। তারা হচ্ছে সরাসরি বাংলাদেশকে অনেকটা কাইন্ড অফ একটা থ্রেটও দিয়ে ফেলে যে যদি বাংলাদেশ কোয়াডে যোগ দেয় তাহলে হচ্ছে চীন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্বিবেচনা করবে। এটা কিন্তু আবার মেগাফোন ডিপ্লোমেসি আন্ডারে যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে আবার ভারতও মোটামুটি চায় বাংলাদেশ হচ্ছে তাদের বাধ্যগত একটা দেশ হিসেবে বিহেভ করুক, এবং তারা মোটামুটি চেয়েছে এবং পায় নাই এমন কিছু আমার মনে হয় খুঁজে বের করা একটু টাফ হবে। তো সেক্ষেত্রে ব্যালেন্সিং ডিপ্লোমেসিতে আমরা যেটা দেখি যে কেউ আপনাকে অ্যাটাক করবে না, কারণ হচ্ছে সে আপনাকে ভয় পায়, কারণ আমরা ফাইট ব্যাক করার একটা সুযোগ আছে। এটাই কি ব্যালেন্স ব্যাপারটাকে নিশ্চিত করে না? মানে দেখেন, ধরেন হচ্ছে সুদানের প্রেসিডেন্ট যদি বসে আপনার ইউএস এর প্রেসিডেন্টের সাথে, আপনি অনেকগুলো কোর্ট নিয়ে আসছেন যেটা হচ্ছে ইউএন এর কিছু চার্টার থেকে আমরা কিছু কথাবার্তা শুনলাম আপনার। দেখেন ইউএন চার্টারকে তো বাংলাদেশও রেক্টিফাই করে, 193 প্রতিটা কান্ট্রি রেক্টিফাই করে, স্টিল ইসরায়েল হচ্ছে ভায়োলেট করতেছে, বা রাশিয়া যদি করে, বা ইউএসএ অন এভারেজ করতেই থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আই গেস যে মানে আমার যেটা পার্সোনাল মতামত ছিল যে ওইটা বাংলাদেশকে হচ্ছে আপনার খুব একটা ব্যাকলিস্ট করবে না। আমার পয়েন্টটা হচ্ছে এমন কি হতে পারে কিনা, জাস্ট লাইক এ থিওরি, যে বাংলাদেশ আপনার ইন্ডিয়ার সাথে খুব একটা কোপ আপ করতে পারছে না। সাপোজ আমরা দেখি যে আমরা দেখি যে ইন্ডিয়াতে যখন কংগ্রেস হেরে যায়, যখন বিজেপি ক্ষমতায় আসে, কংগ্রেসের সাথে আওয়ামী লীগ সরকারের একটা ভালো সম্পর্ক ছিল। তো মোটামুটি বিএনপির অনেকে খুশি হয় যে এইবার সম্ভবত একটা একটা চেঞ্জ আসবে আর কি। কিন্তু দেখা যায় যে বিজেপি মোদি কিন্তু ঠিকই আওয়ামী লীগের সাথে ভালো একটা সম্পর্ক গঠন করছে, অর্থাৎ ওদের যে আপনার পররাষ্ট্রনীতি সেটাতে কিন্তু ওরা চেঞ্জ করে নাই সরকার চেঞ্জ হওয়ার পরেও। ইন দ্য মিন টাইমে হচ্ছে এখন যে ইস্যুটা আমি বলতে যাচ্ছি, যদি এমন কি পসিবল কিনা যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে খুব একটা কোঅপারেট করতে চাচ্ছে না, কারণ ওরা হচ্ছে উগ্রবাদী রাজনৈতিক দর্শনে বিশ্বাসী, ধর্মীয় দর্শনে বিশ্বাসী। আমি যদি একটু ব্যাকে যাই, আপনার জামাল খোরশেদির কথা আশা করি অনেকের মনে আছে, হ্যাঁ যাকে যাকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইউএসএ এবং সৌদির মোটামুটি একটা সম্পর্ক কোল্ড হয়ে যায়। এবং এই জামাল খোরশেদির হত্যাকাণ্ডটাকে হচ্ছে আপনার বাইডেন ইউজ করে ট্রাম্পকে হারায়। ডোমেস্টিক রাজনীতিতে তারা হচ্ছে খসেগিয়াকে ইউজ করে, এবং বাইডেন আপনার সালমানের এগেনস্টে কিন্তু মামলাও চলে। এটার পরপরই হচ্ছে আপনার ইউএস এর সাথে সৌদির একটা সম্পর্ক খারাপ হওয়া শুরু করে। যদিও বাইডেন জিতে যায়, ইন দ্য মিন টাইমে বাইডেন জিতে যাওয়ার পরে কিন্তু আবার মামলাটা ক্লোজ করে দেওয়া লাগে, কারণ একটা ব্যাপারটা এক্সট্রিম হয়ে যাচ্ছে, সৌদিকে তারা হাত ছাড়া করতে চাচ্ছে না। ইন দ্য মিন টাইমে সৌদি কিন্তু হাত ছাড়া হয়ে যায়, তারা ব্রিক্স সহ অনেকগুলোতে বেশি এঙ্গেজ হয়ে যায়, যেটা আমরা দেখি না। ইন দ্য মিন টাইমে আমি বলতে চাচ্ছি, জাস্ট লাইক এ থিওরি, এমন কি হতে পারে যে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান যদি একটা ব্লক রেডি করতে পারে, এবং এটাকে কি ইন্ডিয়াকে কি পুরোপুরি আমরা মানে এখন যেরকম বাংলাদেশ ঘিরে আছে ইন্ডিয়া দিয়ে, এটাকে যদি কাউন্টার হিসেবে ইন্ডিয়াকে ঘিরে ফেলা যায়, এটা কি সম্ভাবনা আছে কিনা? আপনারা যদি জানেন যে মিয়ানমারে কিন্তু চীনের বিশাল বড় একটা প্রভাব আছে, এই সাপেক্ষে হচ্ছে আপনার দুইজন থেকে আমরা কিছু শুনতে যাচ্ছি। হালিম ভাই বলবেন না আমি বলবো আগে? বলেন ভাই, আপনি ডিসাইড আগে ভাই চাইলে হালিম ভাই আপনি শুরু করেন, আমি অ্যাড করতেছি। আচ্ছা দেখেন, আসলে এখানে একটা জিনিস বলি ভাই, আসলে পররাষ্ট্র নীতিতে চিরস্থায়ী বন্ধু বলতে কেউ হয় না। আমরা হচ্ছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছে পামার স্টোনের একটা উক্তি বলি, যে উনি কিন্তু একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন, এই উক্তিটা কিন্তু আমরা ভাই সবাই ঠাড়া মুখস্থ করছিলাম, ঠিক আছে? 45-এর আগে 46-এর আগে আমরা কিন্তু ঠাড়া মুখস্থ করছিলাম। We have no eternal allies, we have no perpetual enemies, our interests are eternal and perpetual। ভাই সহজ কথা যে আসলে পৃথিবীতে কেউই চিরস্থায়ী বন্ধু হয় না, কেউই চিরস্থায়ী শত্রু হয় না। যেমন দেখেন না ভাই, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পর 1949 সালে কি সমাজতান্ত্রিক বিপ্লব হলো চীনে। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব দেখেন জাতিসংঘের স্থায়ী সদস্য হিসাবে কাকে ওরা করলো? চিয়ান কাইশেককে, মানে হচ্ছে গণতান্ত্রিক চীনকে। কিন্তু দেখেন মূল ভূখণ্ড যে গণচীনকে কিন্তু ওরা কোনো স্বীকৃতি দিল না। তো এখানে আবার দেখেন 1971 সালে গিয়ে
হচ্ছে চিয়াং কাইশেকের যে গণচীন, বর্তমান তাইওয়ানকে বাদ করে গণচীনকে, মাও সেতুং এর গণচীনকে হচ্ছে কি আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করলো। এবং এই যে ওদের সাথে যে আইস ব্রেকিংটা করলো, যে কোল্ড রিলেশন ছিল, কোল্ড রিলেশন থেকে আস্তে আস্তে উষ্ণ সম্পর্ক, ওয়ার্ম রিলেশনে যে চলে গেল। তো এই যে দেখেন, এখানে কিন্তু হচ্ছে এই পররাষ্ট্রনীতির একটা দারুণ বাস্তবতা। তারপর আবার 2018 সালে এসে যেখানে চীনের সাথে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই উষ্ণ, দারুণ উষ্ণ। 2018 সালে এসে ট্রাম্প এসে কি করলো, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ ঘোষণা করলো, যার ফলে চীন আবার কি যুক্তরাষ্ট্রের শত্রুতে পরিণত হয়ে গেল। তা আমরা একই দেশ, আমরা দেখতে পাচ্ছি একবার বন্ধু হচ্ছে একবার শত্রু হচ্ছে। ঠিক আছে, যেইখানে যুগোস্লাভিয়াতে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং আমরা দেখেছি রাশিয়া একত্রিত হয়ে যুদ্ধ করেছে, সেই যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কিন্তু দীর্ঘদিন ধরে কি স্নায়ু যুদ্ধের মধ্যে ছিল, প্রায় 50 বছর ধরে তারা স্নায়ু যুদ্ধ করেছে। আমরা দেখেছি যে আহ, রাশিয়া কিন্তু হচ্ছে আহ, ভারতের পরম বন্ধু হিসেবে ট্রিট পেয়েছে সর্বদাই। এবং মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু রাশিয়ার সাথে ভারত কিন্তু হচ্ছে একটা মিত্র সামরিক চুক্তি করেছিল, যেই চুক্তির আন্ডারে ভারতকে সব ধরনের সহায়তা করবে রাশিয়া। আমরা দেখতে পেলাম 2011 সালে যখন মোদী সরকার আসে, মোদী সরকার আসার পর যেখানে হচ্ছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে, যে আমি বুঝাতে চাচ্ছি যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি পরিমাণ বাজে ছিল, যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে রিচার্ড নিক্সন সর্বদাই দ্যাট বিচ এটা বলে সম্বোধন করতেন। কিন্তু 2011 সালের পরে যখন মোদী সরকার আসলো, মোদী সরকার আসার পর আমরা দেখতে পেলাম যে স্মরণকালের সব থেকে উষ্ণ সম্পর্ক হলো ভারতের সাথে যুক্তরাষ্ট্রের। আসলে এখানে এটা আমার বলার উদ্দেশ্য কি, আসলে পররাষ্ট্রনীতিতে আসলে চিরস্থায়ী কাউকে বন্ধু দেখারও সুযোগ নাই, আবার চিরস্থায়ী শত্রু দেখারও আমরা সুযোগ নাই। কিন্তু এটা আমরা জাপান এবং ইউএস এর হ্যাঁ মধ্যে দেখতে পাই, ঠিক না? যে জাপানের পুরো 2টা শহর ধ্বংস করে ফেললো, এবং জি জি এখন দেখা যাচ্ছে জাপান হচ্ছে খুব সবচেয়ে বড় এলাই হচ্ছে ইউএসএ। জি জি ঠিক আছে ভাই, তো আমরা আমরা একইভাবে আমি মনে করি যে জি জি ভাই, বলেন। শেষ করেন, sorry, শেষ করেন আপনি। আচ্ছা, তো আমি মনে করি এখানে আসলে ভারতের সাথে আমার সম্পর্ক কি হবে এটা যদি আমি নির্ধারণ করতে চাই, তো প্রথম কথা হলো ভারতকে আমি শাস্তি দিতে চাই নাকি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা হচ্ছে দক্ষিণ এশিয়ায় চলাচল করতে চাই। ভারতকে যদি আমি শাস্তি দিতে চাই, সেক্ষেত্রে স্যান্ডউইচ বানানোর জন্য আমার গুরুত্বপূর্ণ হলো মিয়ানমারের সাথে, পাকিস্তানের সাথে, নেপাল, ভুটান, মালদ্বীপের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভারতকে স্যান্ডউইচের প্যাটি বানানো। অথবা যদি আমি ভারতকে বন্ধু হিসেবে, যেহেতু ভারতের সাথে আমার হচ্ছে প্রায় 4,500 কিলোমিটার একটা সীমান্ত আছে, আমি ভারতকে আসলে বাদ দিতে পারবো না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভারতের সাথে চেক এন্ড ব্যালেন্স নীতি অবলম্বন করা এটা আমাদের জন্য একটা যৌক্তিক দিক ওকে, হইতে পারে, কারণ আমরা আসলে ভাই ভারতকে বাদ দিয়ে। হ্যাঁ জি পারবো না, যেটা পারবো না। আমি রাইট। আপনার বক্তব্য ক্লিয়ার। আমি আমাদের ইমরান ভাইয়ের কাছে যাই। ভাই, আপনি যদি আপনার ইনসাইট শেয়ার করেন আমাদের। আহ, হামিদ ভাই যেটা বললো মোটামুটি পুরোটার সাথে একমত আছি। যে আমরা যেহেতু ভারতের সাথে একটা বিশাল বর্ডার শেয়ার করতেছে, আবার আমাদের প্রায় 54টা নদী আমরা এখানে কানেক্টেড, আবার আমি একটু অর্থনীতিও যদি যুক্ত করি ভারতের সাথে, আমরা যখনই কোনো একটা আমাদের যে যে ঘাটতিগুলো চলে আসে কৃষি পণ্যের, সেই ঘাটতিগুলো কিন্তু আমাদের ভারতের কাছ থেকে আনা লাগতেছে। আমরা কিন্তু এটা যদি আমি বলি যে আমি পাকিস্তান বা আফগানিস্তান বা মালদ্বীপ বা নেপাল এগুলোর সাথে আমি সুসম্পর্ক করতে গেলে কিন্তু আমাদের এই এই এইসব জায়গা দিকে কিন্তু আমরা কিন্তু কোনো সহযোগিতা পাবো না। আমি যদি বলি আমাদের দ্রব্য মূল্যস্ফীতিটা কমানোর জন্য ভারত আমাদের এইখান থেকে সহায়তা করতেছে। এটা যদি আমি ব্যালেন্স করতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্টিভ আমাদের প্রোডাক্টিভ যে উন্নয়নগুলা, সেই উন্নয়নগুলো যদি আমরা আগাইতে পারি, যে আমাদের কৃষি পণ্যের বাজারটা যে একটা কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা একদম পুরা ভারতের সাথে আমরা যুক্ত, ভারত থেকে আমাদের আমদানি করা লাগতেছে, সেই প্রোডাক্ট গুলাকে আমরা এই কয়েক বছরের মধ্যে কি আমরা রপ্তানিতে বৃদ্ধি করতে পারবো? বা আমরা যদি যে কিছুদিন আগে যে আমরা একটা সমস্যা হয়েছিল যে ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারি নাই, তখন কিন্তু পেঁয়াজের দাম কিন্তু আকাশ ছুঁই ছিল, 300 টাকা কেজি পেঁয়াজের দাম হয়ে গেছিল। তখন আমাদের কি করতে হয়েছে, আমরা তখন মিশর থেকে আমাদের পেঁয়াজটা আনতে হয়েছে। এখন আমাদের সম্পর্কটা ভারতের সাথে এমনই হওয়া লাগবে যে তাদের সাথে আমরা সুসম্পর্কে এখন, মানে এক সময় ছিল আমাদের এই দক্ষিণ এশিয়া ভারতের সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন আমাদেরকে একটু পররাষ্ট্রনীতি একটু চেঞ্জ করা লাগবে। আমাদের
অন্যান্য যে দেশগুলো আছে, যেমন আমরা পাকিস্তান বলি বা নেপাল বলি বা আমরা যদি মালদ্বীপের সাথে বলি, এগুলোর সাথে কিন্তু আমরা যদি একটা সুসম্পর্ক তৈরি করতে পারি, ভারত কিন্তু এমনি চাপে থাকবে। তো ভারত কিন্তু তখন হচ্ছে আমাদেরকে জোর করে কোনো একটা ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যাওয়া বা আমাদের যে এই সমস্যাগুলো আছে, যেমন আমরা কিন্তু এই যে পানি চুক্তিগুলো, এই চুক্তিগুলোর সে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে। আমাদের 97 সালে একটা আন্তর্জাতিক পানি বন্টন চুক্তি হয়েছিল, সেটা আমরা কিন্তু স্বাক্ষর করি নাই, যেখানে বাংলাদেশ একমাত্র ভাটির দেশ, যে দেশটা আহ, আহ, যে দেশটা হচ্ছে যে পানি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা পড়ে, তারা কিন্তু আমরা একটা ল্যাটারাল প্রেসারের কারণে আমরা এটা চুক্তিটা করতে পারিনি। সো এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের, যেহেতু আন্তর্জাতিক নদীর পানি মোটর সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের দেশে বর্তমানে বন্যা বাড়তেছে। তারপরে এই যে একটা বছরের একটা নির্দিষ্ট সময় কিন্তু আমরা এই ক্ষয়ক্ষতির মধ্যে যাইতেছি, এইগুলোতে ক্ষেত্রে কিন্তু ভারতকে আমাদের প্রেসার দেওয়া লাগবে যেভাবে হোক। এখন আমাদের দেশে যে কিছুদিন একটা সবার মধ্যে একটা ছিল যে আমরা কি ড্যামের বিরুদ্ধে ড্যাম তৈরি করবো কিনা, এই এই জিনিসগুলো কিন্তু মানুষকে ক্লিয়ার করতে হবে। এই ড্যামের বিপক্ষে ড্যাম কিন্তু হয় না, যেটা ইঞ্জিনিয়ারিং পানি বন্টনের যে সমস্যাটা হয় এইভাবে হয় না। কিন্তু আমাদের কিন্তু যেটা করতে হবে, ভারতকে আমাদের ভারতের সাথে যে সম্পর্ক বৃদ্ধি করা সেইভাবে, বা পানি চুক্তির মাধ্যমে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে ভারতের বিরুদ্ধে যেন আমরা লড়তে পারি, সেভাবে আমাদেরকে তৈরি করা লাগবে নিজেদেরকে। আর ইমরান ভাই, আমরা একটু থামাচ্ছি। যেহেতু ভারত নিয়ে কথা হচ্ছে, ভারতের সাথে আমাদের কিছু ইস্যু আছে যেটা আমাদের ডিল করতে হবে, এবং হচ্ছে আপনারা জানেন যে এই ডিলগুলোর মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের পানি বন্টন চুক্তি থাকবেই। আমাদের হচ্ছে অনেকগুলো অভিন্ন নদী আছে যেখানে হচ্ছে আপনার আমাদের আসলে যেটা ইস্যু হয়, যেমন আমরা যদি বলি, আমরা ধরে নিচ্ছি অনেক, আমরা যেগুলো কথাবার্তা বলি সবগুলো কথাবার্তাগুলো হচ্ছে একটু হাইপোথেটিক্যাল কথাবার্তা বলি, যেহেতু হচ্ছে আমরা ঠিক জানি না কারা কি ডিসিশন কখন নিচ্ছে, বা অনেক সময় দেখা যায় ডিপ্লোমেসি নেওয়ার অনেক বছর পর পাবলিশ হচ্ছে যে এটা না হয়েছিল। শুভ ভাই এবং ইমরান ভাই, একটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে আমি রিসেন্টলি দেখলাম, খুব পপুলার একজনের ভিডিও, যে যে চীন এবং ইন্ডিয়া একত্রিত হয়ে বাংলাদেশে বন্যার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করেছে বলে একটা স্টেটমেন্ট আমরা দেখি আর কি। এটা কি স্রেফ মানে বাংলাদেশকে কি মানুষকে হচ্ছে একটু এজিটেট করে দেওয়ার জন্য এগুলো বলা, নাকি এটা আসলে কোনো সম্ভাবনা আছে? একটু ছোট করে 1 মিনিটের মধ্যে যদি দুজন থেকে শুনতাম আর কি। আমরা শুভ কেটে শুরু করি। আমার তো মনে হয় ভাই এগুলো জনতোষী সিদ্ধান্ত, ঠিক আছে? জনতোষী উক্তি, জনতোষী কোটেশন, মানে এটার পিছনে আসলে ভ্যালিড কোনো কারণ তো তার দেখানো উচিত। মানে আমি বললাম আর হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না। যে ভারতের কিছু দায় আছে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে খারাপ করার জন্য, ঠিক আছে? এই দায় ভারত এড়াতে পারে না। কিন্তু হচ্ছে ভারত এবং চীন, আগে বলেন যে পানি ইস্যুতে কখনো ভারত এবং চীনের একই বিন্দুতে আসার কোনো সুযোগ আছে? যেখানে একই ব্রহ্মপুত্রের পানি ভারতও গ্রহণ করে, চীনও গ্রহণ করে। চীন চায় চীন পানি রেখে দিবে, ভারত চায় ভারত পানি রেখে দিবে। তো এখানে তো চীন এবং ভারতের সাথেই পানি নিয়ে দ্বন্দ্ব। তারা দুইজন মিলে আসলে বাংলাদেশকে আসলে এরকম বন্যা পরিস্থিতিতে কিভাবে ফেলায়? আমরা একটু ইমরান ভাই থেকে শুনে আসি ভাই। ভাই এখানে আমি তো চীনের সাথে কোনো মানে চীনের সাথে কি কোনো চীন কিভাবে দায়ী থাকে এটা আমি জানি না। কিন্তু যেমন ইউএন রিসেন্টলি বললো যে তারা হচ্ছে ভারত এখানে দায়ী আছে। এখন আমি দায়ী ওইভাবে বলতেছি, যেমন ভারত বাঁধগুলো কেন দিচ্ছে, যেমন একটা বাঁধ দেওয়ার পরে সেটা সে হঠাৎ করে ছেড়ে দিতেছে, আমাদের সরকারকে মানে আমাদের কোনো অফিসিয়ালি অ্যানাউন্সও দিতেছে না যে এখন আমরা বাঁধ ছেড়ে দেব। ওরাও তো বুঝতে পারতেছে যে আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট পাচ্ছে, বন্যা বৃষ্টির পানি বাড়তেছে, পানির লেভেল উঁচু হয়ে যেতেছে। ওরা তো আমাদের একটা সতর্ক বার্তা দেবে। যেখানে আমাদের কুমিল্লা, ফেনী এই অঞ্চলটা কিন্তু প্রায় 30 বছর ধরে কোনো বন্যা হয় নাই, সেখানে এই অঞ্চলটা বন্যা প্লাবিত হয়েছে। আবার ফারাক্কা কিন্তু নিয়মিতই কিন্তু এখান থেকে পানি ছাড়ে। ওইটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা চুক্তি আছে, ফারাক্কা গঙ্গা পানি বন্টন চুক্তিটা আছে, কিন্তু বাকিগুলোর সাথে কিন্তু আমাদের এই চুক্তিগুলো নাই। এবং আমরা কিন্তু অনেক চেষ্টা করতেছি তিস্তা চুক্তি করার জন্য। তো আমার কাছে মনে হয় ভারতের দায়টা আছে এই কারণে যে ভারত কেন আমাদেরকে, ভারত পরিস্থিতি জানতেছে, ভারত বৃষ্টি পানি বাড়তেছে এটা জানতেছে, তারপরে ওরা কিন্তু আমাদের অফিসিয়ালি কোনো সতর্ক বার্তা দেয় নাই, ধূপ করে এই ড্যামটা ছেড়ে দিছে। তো
এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ভারতে কিছুটা দায় আছে, কিন্তু চায়নার সাথে আমি দায় কোনো দায় পাচ্ছি না আমার মানে মতে কোনো দায়। দুইজনের মোটামুটি আমরা তাহলে মোটামুটি আমরা এগ্রি করতে পারতেছি, মানে এটা অনেক বেশি বেশি ফ্যান্টাসাইজ হয়ে যাচ্ছে যে বাংলাদেশকে এখনই পানি খাওয়া মেরে ফেলবো, চীন চলে আসছে ভারতের কাছে, ভারত চলে আসছে। ফরেন পলিসি আসলে এইভাবে কাজ করে না, আমরা যতটুকু মোটামুটি খাটতেছি। আচ্ছা, সেকেন্ডারি ইস্যু আমাদের, যেহেতু আমরাও প্রায় অ্যারাউন্ড 1 ঘন্টা হয়ে গেছে, আমরা 2-3টে টপিক নিয়ে আলোচনা করে আজকে রেখে দিব। তো শুভ ভাই এবং ইমরান ভাই, আমরা তিনজনে এটা নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশের মানুষ পররাষ্ট্রনীতি নিয়ে জানে কম, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, মানে একদম ম্যাথ লেভেলে। যেমন আপনি যদি গ্রামে যান, তারা অনেক বেশি ফ্যান্টাসাইজ করে চার দোকানে বসে বসে, কিন্তু দেখা যাচ্ছে ফরেন পলিসি কিভাবে ফর্মুলেট করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এইসব ব্যাপারে তাদের হচ্ছে একাডেমিক কিংবা পড়াশোনা একটু কম। বাট আমরা যেটা করি, আমরা হচ্ছে খুব দ্রুত ট্যাগ দিতে পারি। যেমন বাংলাদেশে হচ্ছে আমরা ধরে নেই যে ইন্ডিয়া যদি তখনই ফেভার পাবে যখন হচ্ছে ক্ষমতায় থাকবে হচ্ছে আওয়ামী লীগ, পাকিস্তান যখন ফেভার পাবে, কিংবা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে একটু আনকমফোর্টেবল সিচুয়েশনে যাবে, তো যদি ক্ষমতায় বিএনপি থাকে। তো এই যে একটা পিপলস পারসেপশন, এবং পিপলস পারসেপশনে হচ্ছে আপনার অ্যারাউন্ড 10 কোটি 8 কোটি মানুষ যদি একটা পারসেপশন ধারণ করে, এটাকে আপনি নেগলেক্ট করতে পারবেন না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফরেন পলিসির ক্ষেত্রে। আমরা যদি পাবলিক ডিপ্লোমেসির ক্ষেত্রে দেখি, যে আপনি হয়তো শেয়ার করবেন যে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসিতে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সফল ছিল, কিন্তু হোয়াট অ্যাবাউট আওয়ার পাবলিক ডিপ্লোমেসি? ইন্ডিয়ান অন অ্যাভারেজে আমরা দেখি যে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্টে লাভ রেক দেওয়ার জন্য একজন শিক্ষার্থী, বাংলাদেশি শিক্ষার্থী যে ইন্ডিয়া পড়াশোনা করতেছে, তাকে হচ্ছে ফোর্স ট্রান্সপোর্ট করে দেয় বাংলাদেশে। এই যে, এবং হচ্ছে বাংলাদেশেও কিন্তু মোটামুটি আপনার ইন্ডিয়া বিদ্বেষে একটা মনোভাব মোটামুটি ভালোই চাঙ্গা হয়। তো এখানে যে ফ্যাক্টটা চলে আসছে যে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে যে সবাই কথা বলতেছে যে এখন ইউএসএ মুখী হয়ে যাবে কিনা ইউনূস। এই ক্ষেত্রে ইউএসএ কি সরাসরি এই ধরনের মানে একটা কাদা ছুঁড়াছুড়ি জায়গায় না এসে, ওরা কি এমন কোনো সম্ভাবনা আছে কিনা যে ওরা সরাসরি এমন কোনো ট্যাগ না খাওয়ার জন্য আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক কিংবা হচ্ছে ইউএন বা এই ধরনের সংগঠনগুলোকে দিয়ে বাংলাদেশের ওদের যে পররাষ্ট্রনীতির যে ওদের যে চাহিদাটা, সেটা তারা মিট করেনি। এতে করে সরাসরি হচ্ছে কাদাও ছুড়বে না ওদের উপরে। এবং হচ্ছে সরাসরি ইউনূস যদি এখন, সত্যি কথা বলতে, ইউনূস যদি এখন ইন্ডিয়া যায়, মানুষ যত ডিসকাশন করবে, ইউনূস যদি এখন ইউএসএ যায়, মানুষের ডিসকাশন লেভেলটা অনেক বেড়ে যাবে এবং সবাই চোখ মিলে রাখবে। সো ইউএসএ কে এখানে সরাসরি অ্যাক্টর হিসেবে না এসে বাইপাস করতে পারে কিনা? আচ্ছা, তা আমি বলবো এটা, রাফি ভাই দেখেন, আসলে প্রথম কয়দিন আগ পর্যন্ত আগে একটা জিনিস বুঝেন যে আসলে এই দক্ষিণ এশিয়াকে যুক্তরাষ্ট্র কিন্তু দেখে ইন্ডিয়ার চোখে, ভারতের চোখে, ঠিক আছে? তো এই বাস্তবতার কারণে বাংলাদেশে এতদিন ধরে যে একটা সরকার রেজিম ছিল, এই রেজিমটা আসলে ভারতের আস্থাভাজন বলেই কিন্তু তারা সরকার ছিল, ইউএস এতটা চাপ দেওয়ার পরেও। কারণ ইউএসএ আসলে কিন্তু দক্ষিণ এশিয়াকে তার চোখে দেখে না, ভারতের ইন্টারেস্ট দক্ষিণ এশিয়ায় কি, সেই ইন্টারেস্টই আসলে যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট। এখন আসলে যুক্তরাষ্ট্র সরাসরি আসলে বাংলাদেশে হস্তক্ষেপ করবে কিনা, এখানে আমি যদি বলি, আমার প্রথম উত্তর, সরাসরি উত্তর হলো না। কেন করবে না? কারণ কয়েকটা যুক্তি। এলিগেশন আছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে যুক্তরাষ্ট্র ঘেঁষা, এবং এইখানের অনেকজন উপদেষ্টাই এনজিও ঘেঁষা, যারা ইউএস এর সাথে সুসম্পর্ক রেখে চলে। তো ইউএসএ এমন কাজ কখনোই করবে না যেখানে ইউএসএ প্রশ্নবিদ্ধ হয়, যেখানে ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রশ্নবিদ্ধ হয়। অর্থাৎ আমরা বলছি কি, ইম্পেরিয়ালিজম বা কলোনিয়ালিজমের মতো সরাসরি কাজ কিন্তু ওরা করবে না, কিন্তু ওরা করবে কি, নিউ কলোনিয়ালিজম বা নিউ ইম্পেরিয়ালিজম। এখন নিউ কলোনিয়ালিজম এবং নিউ ইম্পেরিয়ালিজমের আসলে কারা, বা মার্কেন্টাইলিজমও এখানে অনেকটা কায়েম করতে পারে তারা। তা কাদের মাধ্যমে করবে? এইগুলা কায়েম করার মুখ্য হাতিয়ার হচ্ছে জাতিসংঘ। আমরা দেখেছি যে সাম্প্রতিককালে জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বেশ নাক গলাচ্ছে, এবং গভর্নর হচ্ছে আহসান এইস মনসুর, উনি কিন্তু হচ্ছে আইএমএফ এর কাছে, উনি কিন্তু আইএমএফ এর সাবেক কর্মকর্তা ছিলেন, উনি আইএমএফ এর কাছে যেই $4.7 বিলিয়ন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী চেয়েছিল, সাবেক সরকার চেয়েছিল, বর্তমান সরকার আসার পরে উনি কিন্তু আরো $3-4 বিলিয়ন কিন্তু আইএমএফ এর কাছে চেয়েছে, এবং এখানে বিশ্ব ব্যাংক ভূমিকা রাখার চেষ্টা করতেছে। এই যে সাম্প্রতিক বিভিন্ন, এই যে জাতিসংঘের যে গুম বিরোধী হচ্ছে কনভেনশনে বাংলাদেশ যোগদান করলো, তা আমি দেখি এখানে সরাসরি ওরা ইন্টারভেনশন বাংলাদেশে করবে না। বা এক ভাই দেখছিলাম প্রশ্ন করছে সেন্ট মার্টিন ইস্যুতে,
আসলে এই ইস্যুগুলো নিয়ে যুক্তরাষ্ট্র এখন আসলে সরাসরি সেন্ট মার্টিন দাবি করবে না। যুক্তরাষ্ট্র এখন সরাসরি সেন্ট মার্টিন দাবি করা মানে কি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্নবিদ্ধ করা, এবং এই যে আমাদের যে 5 অগাস্ট যেই গণবিপ্লব হয়েছে সেই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা। তখন কিন্তু মানুষ মনে করবে যে এই বিপ্লব ঘটাইছে যুক্তরাষ্ট্র, তো যুক্তরাষ্ট্র আসলে এই দায়ভারগুলো নেবে না। তো এখানে সরাসরি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার সুযোগ অনেক কম। থ্যাংক ইউ শুভ ভাই, থ্যাংক ইউ আপনাকে। আমরা ইন্ডিয়ান আচ্ছা ভাই থেকে শুনে আসি। আহ, আচ্ছা, ভাই কিন্তু একদম মানে এখানে একটা সলিড কথা বলছে যে যুক্তরাষ্ট্র কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি কোনো ইন্টারভেন করতে আসবেন না। যেমন আমরা কিন্তু হ্যাঁ ওইখানে কিন্তু আমরা সম্প্রতি যে ইউএন এর যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর কিন্তু তৎপরতা খুব ভালো দেখতেছি। যেমন যদি বলি যে বন্যা ইস্যুতে কিন্তু ইউএন কিন্তু একটা অলরেডি তারা একটা প্রশ্ন করে ফেলছে, যে প্রশ্ন না বলি, এটা হচ্ছে তারা একটা উত্তর দিয়ে দিয়েছে যে এই বন্যাটার সাথে ভারত স্টেটমেন্ট দায়ী। দিয়ে ফেলছে। হ্যাঁ, স্টেটমেন্ট দিয়ে ফেলছে ভারত দায়ী। তারপর আমরা যদি বলি যে এই কনভেনশন গুলোতে আমরা যেসব কনভেনশন গুলোতে আমরা যে গতকালকে গুম বিরোধী কনভেনশনই হলো, আজকে কিন্তু গুম বিরোধী দিবস বাংলাদেশ, তো মানে আমরা আগের দিন হচ্ছে যে এটা সমর্থন করলাম, যেখানে গুম বিরোধী মানে এটা খুবই অল্প দেশ, মাত্র মনে হয় 76টা দেশের মতো এখানে যুক্ত আছে। তারপর আমরা রিসেন্টলি একটা, যদি আমরা এটা শিওর না যে এটা কি কোনো অথেন্টিক নিউজ কিনা, সেখানে বলতেছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নৌবাহী মানে বাংলাদেশের যে মেরিটাইম যে এরিয়া আছে সেই এরিয়াতে আসলে তারা একটা সম্ভাবনা দেখতেছে। যদি এটা এই নিউজটা অথেন্টিক কিনা আমি জানি না, বাট এরকম কোন স্টেটমেন্ট কিন্তু ইউএসএ থেকে আসে নাই। তো এটা হয়তো বা কোনো একটা সোর্স থেকে আসছে, বা অথেন্টিসিটি যেহেতু নাই সেটা আসলে ইনভ্যালিড হয়ে যায় এখানে। আর আমরা যদি এখানে বলি যে ভারত, যেমন আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে 2024-এ যে নির্বাচনটা, সেই নির্বাচনটা কিন্তু একরকম বলে ভারতের চোখে যুক্তরাষ্ট্র দেখছে দেখে ভারতে কিন্তু তাদেরকে বলছে যে যুক্তরাষ্ট্র মানে বাংলাদেশের যদি মার্কিন আধিপত্য বা মার্কিন যে এটা থাকতে চায়, তাহলে তাহলে হচ্ছে বাংলাদেশে হচ্ছে এই সরকারটা দরকার। তো এখানে কিন্তু ভারত একভাবে কিন্তু আমাদের এই জায়গাতে সাপোর্ট দিছে। তো এখানে দেখতেছি কিন্তু আমরা যুক্তরাষ্ট্র কিন্তু কখনো ডাইরেক্টলি হস্তক্ষেপ করতেছে না, সে কিন্তু আরেকজনের চোখ দিয়ে করতেছে। আবার আমরা আমাদের এখন একটা চিন্তা আছে যে আমরা দক্ষিণ পূর্ব এশিয়া আসিয়ানের সাথে যুক্ত হতে চাইতেছি। এখানে ক্ষেত্রে আমি দেখলাম যে ইউএসএ আমাদেরকে সমর্থন করতেছে। যেমন আমরা ইন্দোনেশিয়া, তারপর মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাথে কথা বলছেন উপদেষ্টা মহোদয়। তারপরে এখানে কিন্তু ইউএন এর একটা ইউএনডিপিও কিন্তু যুক্ত ছিল। তো এইসব জায়গায় কিন্তু আমাদেরকে কিন্তু ইউএন এর সংস্থাগুলো হেল্প করতেছে। তো দেখা যাচ্ছে কিন্তু আমরা কিন্তু জানি এই আসিয়ানটা কিন্তু ইউএসএ ঘেঁষা। তো আসিয়ানে কিন্তু যুক্ত হইতে কিন্তু আমাদেরকে ইউএসএ হেল্প করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে যে জাতিসংঘ বা এই রিলেটেড যে সংস্থাগুলো আছে এই সংস্থার মাধ্যমে হেল্প করতেছে। তো আমি মনে করতেছি এই বিষয়ে যে ইউএসএ এখন ডাইরেক্টলি কোনো কিছুতে আমাদের করবে না, কোনো হস্তক্ষেপ করবে না, বাট তারা তাদের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর মাধ্যমে এখানে আমাদেরকে আমি বুঝতে পেরেছি। তবে আমি দুইটা পয়েন্ট নিয়ে অ্যাড করতে চাচ্ছি, একটা হচ্ছে আপনার, একটা হচ্ছে শুভের। প্রথমটা হচ্ছে আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আপনি খুব রিসেন্ট স্পিকার ছিলেন। আসিয়ানকে বানাতে হেল্প করছে ইউএসএ, ইটস ট্রু। বাট শুভে যেটা বললো যে আপনি সবসময় হিস্ট্রি নিয়ে পড়ে থাকলে হবে না, আপনাকে হচ্ছে সামনে মুভ করা লাগবে। যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে আসিয়ানটা কিন্তু চীনের কন্ট্রোলে, এবং আসিয়ানের প্রায় অনেকগুলা কান্ট্রির সাথে চীনের আপনার যে আরসিইপি যে সংগঠনটা হচ্ছে চীন আগাচ্ছে, এখানে কিন্তু আসিয়ানের সবগুলো 10টা কান্ট্রি আছে, এবং চীন এমন ভাবে হচ্ছে ব্যাপারটাকে হ্যান্ডেল করতেছে। এখানে কিন্তু অলরেডি গত বছরই ইউএস থেকে মোটামুটি আউট করে দেওয়া হয়। এটার কারণে হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা গোল্ডেন এগে পরিণত হয়ে যায়। কারণ ওদিকে আপনার হচ্ছে যেমন ধরেন, এখানে তো শুভ ভাইকে ট্যাগ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। শুভ ভাই যেটা বললো যে আমেরিকা ইন্ডিয়ার দৃষ্টিতে এই দক্ষিণ এশিয়া দেখে, আমার মনে হয় এটা হবে দেখতো। কেন আমি পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি, ইন্ডিয়া কিন্তু রিসেন্ট ডেজে ওদের অনেক মানে মোদি সরকার, জনাব মোদি, তিনি কিন্তু গত নির্বাচনে বলেই ফেলছে যে উনি হচ্ছে মনে করেন উনি ঈশ্বরের অবতার। মানে এই দক্ষিণ এশিয়ান কান্ট্রিতে যে অবস্থা আমরা দেখি, ধরেন চীনে লং টার্মে ওয়ান পার্টি একটা ডোমিনেশন, ইন্ডিয়াতে ওয়ান পার্টি ডোমিনেশন, বাংলাদেশে ওয়ান পার্টি ডোমিনেশন, মিয়ানমারে তো পার্টি নাই, পুরোপুরি মিলিটারি ডোমিনেশন। তাহলে এখানে সামহাও এই পুরো জোনটা একটা লিয়াজুতে চলে আসছিল।
একটা ব্যালেন্সে চলে আসছিল যে আমরা নিজেরা মারামারি করি কিন্তু আমরা টিকে থাকি। এই পার্সপেক্টিভে আপনারা হয়তো জানেন গত উইকেই চীন যে কাজটা করে যে সামনে নির্বাচন দিবে মিয়ানমারে, তো মিয়ানমারের আপনার মিলিটারি যে পার্সোনাল গুলো আছে প্লাস হচ্ছে সকল দলকে চীনে নিয়ে যায় এবং ওরা চাচ্ছে একটা গুড অফিস ডিপ্লোমেসি আবার এখানে খাটানোর জন্য। তো এখানে আমার যেটা মনে হয় যে যেমন এই পলিসিটা কেন ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়া কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধের পরে ইন্ডিয়াকে যেভাবে চাইছে আমেরিকা সেভাবে ইন্ডিয়ার বিহেভ করে নাই। রাশিয়া থেকে তার যথেষ্ট পরিমাণ তেল নিয়ে আসছে। বাংলাদেশ যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামালগুলা রিসিভ করার জন্য ওরা হচ্ছে রুশ জাহাজকে ভিড়তে অনুমতি দিতে পারে নাই, স্যাংশনের আন্ডারে পড়ে যাবে দেখে। ওই জাহাজটা পরবর্তী সময় ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া থেকে বাইপাস হয়ে ইন্ডিয়ান ভেহিকেল করে বাংলাদেশে আসছে। এবং এটা নিয়ে কিন্তু জয়শঙ্কর ইন্ডিয়ান যে ফরেন মিনিস্টার ছিলেন তাই কিন্তু কোশ্চেন করা হয়েছিল। সো উনি সরাসরি ব্যাপারটা ডিনাই করে নাই, উনি বলছে যে আমি বিজনেস বন্ধ করে দিব যদি ওয়েস্টার্ন অ্যালাইটা বন্ধ করে দেয়। সো উনি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাপারটা, এবং ইন্ডিয়া এত বড় একটা মার্কেট যে আপনি ওকে অ্যাভয়েড করতে পারবেন না। সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে ইউএস এর সবচেয়ে বড় যে শিক্ষাটা আসছে সৌদি থেকে আসছে। গলফ ক্লাব থেকে পুরো মিডল ইস্টটা কন্ট্রোল করতে সৌদিকে সেন্ট্রাল রেখে। তো সৌদিকে যদি কন্ট্রোল করা যায়, এটা হচ্ছে আপনার একটা স্ট্রাকচারে যদি চলে আসে আমরা যে হাব হচ্ছে সৌদি, সৌদি কন্ট্রোল মানে কিন্তু নিয়ারে হচ্ছে আমার প্রায় 10টা-12টা কান্ট্রি কন্ট্রোল, আমার ফরেন পলিসিতে স্ট্রেস নিতে হচ্ছে না। সেম কাজ ইন্ডিয়াকে দিয়ে করা ট্রাই করছে, কিন্তু ইন্ডিয়ার এম ছিল আরো বড়, সৌদির এম বড় ছিল না, ওদের এম একটাই ছিল, এইখানে আমি আরো শুনতে চাই না, আমরা সাস্টেন করে যাবো, আমাদের টাকা আছে ভাই, শান্তি শান্তি করে কাটাই দিব, কোনো ধরনের বিপ্লব চাই না, ডেমোক্রেসি চাই না। মানে সালমান আসার আগ পর্যন্ত, মুসলিম সালমান আসার আগ পর্যন্ত ওদের এই পলিসিটাই ছিল, এবং ওরা কিন্তু ইকোনমিক্যাল ডাইভার্সিফিকেশনের দিকে আগায় নেই, ওরা তেল বেচা খাবো এটাই হচ্ছে আমাদের পলিসি ছিল আর কি, শান্তিতে কাটালে হচ্ছে। বাট পরবর্তী সময়ে যখন ওদের ওই যে আপনার ইউএস এর সাথে যে ইন্ডিয়ার একটা সৌদির একটা সম্পর্কের একটা বৈরতা সৃষ্টি হয়, এরপরে হচ্ছে ওদের ওরিয়েন্টেশন চেঞ্জ হয়। ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার কারণে অনেক কিছু আমরা দেখি। প্রথমে দেখি হচ্ছে সিরিয়া আবার আরব লীগে ব্যাক করে, সিরিয়া ইরানের সাথে সৌদির সম্পর্কটা হচ্ছে চীন ঠিক করে দিচ্ছে। তো পুরোটা এখন ইউএস পুরো জোনটা এখন সৌদি কন্ট্রোল করতেছে, বাট সৌদিকে কন্ট্রোল করতেছে থেকে এটা নিয়ে কিন্তু এখন একটা দোয়াশা সৃষ্টি হয়েছে। যেমন আপনি প্রচুর ভালো সম্পর্ক তৈরি করে হচ্ছে আপনার রাশিয়ার সাথে সৌদি, আবার ইন দ্য মিন টাইমে ইউক্রেনের সরকারের কাছে আবার ডোনেশনও পাঠায় সৌদি। সৌদি যে পয়েন্টটা চলে আসছে, আমার মনে হচ্ছে ইউএসএ সৌদির বিহেভিয়ারটা দেখে ভালো একটা শিক্ষা নিচ্ছে, এবং ওরা এখন সরাসরি ইন্ডিয়াকে পাচ্ছে না। ইন্ডিয়া আপনারা জানেন যে P+6 চাচ্ছে, ওরা চাচ্ছে ইন্ডিয়া দরকার জন্য, P+7 যেটাকে বলি আমরা, ব্রাজিল এবং ইন্ডিয়া ঢুকতে যাচ্ছে পার্মানেন্ট মেম্বার হিসেবে। ইন্ডিয়া যেহেতু অনেক বড় অ্যাচিভমেন্টের গোল হয়ে গেছে, ইউএসএ হচ্ছে ওকে ছেড়ে যদি বাংলাদেশকে রিসিভ করা যায়, ডোমিনেট করা যায়, ওদের জন্য একটা ভালো প্রফিটেবল একটা সম্পর্ক বিল্ড করা ইজি। কেন ইজি বলি, বাংলাদেশে প্রথমে টাকা লাগবে। বাংলাদেশের যে স্ট্রাকচার গত 15 বছরে ডেভেলপ করে দিয়ে গেছে, আপনি চাইলেই সেটা অফ করতে পারবেন না। ইউ ক্যান জাস্ট ক্লোজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক না? এটাকে আপনাকে অবশ্যই পারফর্মিং করা লাগবে। তো যেই মেগা প্রজেক্ট গুলো চলতেছে এগুলো কিন্তু প্রতি অর্থ বছরই কি হচ্ছে, বরাদ্দ দিচ্ছে। এমন না যে যেই বছর নিচ্ছে সেই বছরই ফুল বরাদ্দ দেওয়া হচ্ছে, এমন না, প্রতি বছরই অল্প অল্প করে বরাদ্দ দিচ্ছে। এবং কিছু মেগা প্রজেক্ট 60%, 80%, 90% ডেভেলপ হয়ে গেছে, আপনি ধুম করে অফ করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আগের পলিসি, অ্যাটলিস্ট আগের যেই মেগা প্রজেক্ট গুলো রানিং আছে আপনাকে এটা পারফর্ম করাই লাগবে। ইউ ক্যান জাস্ট ক্লোজ মেট্রো রেল, মানুষের বিপক্ষে চলে যাবে, কারণ এটা একটা ভালো প্রজেক্ট ছিল। এখানে মেইন পয়েন্ট যেটা মেক করতে যাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে টাকা লাগবে, এবং চীনের এখানে কিছু অক্ষমতা আছে। চীন মোস্টলি হচ্ছে ওদের বিআরআই প্রজেক্টের জন্য এত বেশি ফোকাসড, ওরা কান্ট্রিগুলো ধ্বংস করতে খুব একটা দ্বিধা বোধ করতেছে না। আপনি এমন কোন কান্ট্রি দেখাতে পারবেন কিনা আমি ঠিক জানি না যে চীনের ভালো ফ্রেন্ড ছিল এবং তারা চীনের সমপর্যায়ে উঠে আসতেছে। কিন্তু ইউএস এর এরকম অনেকগুলো ফ্রেন্ড বা অ্যালাই আপনি দেখবেন যারা ইউএস এর ফ্রেন্ড এবং জিরো থেকে তারা ইউএস এর সমপর্যায়ে আসতেছে, বা সমপর্যায়ে নাও 50%, 40% আসতেছে। আমি যদি বলি হিরো হইছে ভাই, ইন্টারাপ্ট করি, সাউথ কোরিয়া, জাপান, তারপর ইভেন হচ্ছে আপনি যে ডলার ডিপ্লোমেসি নিয়ে শুরুতে কথা বলতেছিলেন, গ্রিস, তুরস্ক, ইউকে, ফ্রান্স, ওদেরকে কিন্তু ইউএসএ তুলে নিয়ে চলে আসছে। হোয়াট অ্যাবাউট চায়না, শ্রীলঙ্কা ড্যামেজ করে ফেলছে। বাংলাদেশের যে টানেলটা, এটা যে ইকোনমিতে খুব একটা আপনার কাজে আসতেছে না সেটা তো আমরা বুঝতেছি, কারণ হচ্ছে প্রতিদিন প্রায় 35 লাখ টাকা লসে যাচ্ছে আমাদের। এটা ওদের বিআরআই প্রজেক্টের জন্য ছিল। সো আলটিমেটলি বাংলাদেশের হচ্ছে আপনার লাগবে মার্কেটটাকে, আর সবচেয়ে বড় মার্কেট হচ্ছে, দেখেন এখানে একটা মজার ব্যাপার নিয়ে আসি, এটা হয়তো ইন্ডিয়া অ্যাড করবেন অবশ্যই। বাংলাদেশের অ্যালাই হচ্ছে চীন এবং ইন্ডিয়া, ধরে নিচ্ছি
কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল মানি মার্কেটে এই তিনটা দেশ একসাথে মারামারি করে। তিনোটারই হচ্ছে একটা বড় এক্সপোর্ট প্রোডাক্ট হচ্ছে গার্মেন্টস। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে চীনের একটা বড় ফাইট চলে হচ্ছে আপনার শিপ বিল্ডার্স, শিপইয়ার্ড যারা হচ্ছে আপনার শিপ বানাচ্ছে বা ব্রেক ব্রেক করতেছে। এই সেক্টরে, গার্মেন্টস সেক্টরে কিন্তু চীন প্রচুর ডোমিনেট করতেছে, বাংলাদেশের সাথে ফাইট করতেছে। এবং চীন যে কাজটা করে যে আপনি আমার থেকে কিনবেন না, আপনাকে আমি অন্য প্রোডাক্ট দিব না। চীনের কিন্তু বিশাল বড় একটা মার্কেট, দুইটা দেশ মিলেই প্রায় 300 কোটির মতো একটা বাজার। এইখানে যে ফ্যাক্টটা চলে আসছে, সো আপনি তো শুধু ভাই সম্পর্ক ভালো রাখলে হবে না, ওরালি আপনাকে টাকা লাগবে। টাকা আসতেছে ওই থেকে, আমার টাকা আসতেছে আমার হচ্ছে পশ্চিমা থেকে, আমার ইউরোপ থেকে আসতেছে, কিংবা হচ্ছে আমার ইউএসএ থেকে আসতেছে। এখন এই টাকা যদি আপনি বলেন, একটু আগে একজন ভাই প্রশ্ন করতেছিল যে ট্রেড ব্যালেন্স আমরা আনতে পারি কিনা। এখন দেখেন চীন কি আমার থেকে প্রোডাক্ট কিনবে কিনা, এইটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। আমি ঠিক কনস্পিরেসি থিওরিতে যাচ্ছি না। দেখেন বাংলাদেশের বন্যায় প্রচুর লেভেলের আপনার কৃষি জমি নষ্ট হয়েছে না, ধান নষ্ট হয়েছে, অনেক বীজ নষ্ট হয়েছে। এগুলো আমরা ইম্পোর্ট করি কই থেকে? জেনারেলি আমি সবচেয়ে বেশি কৃষি পণ্য ইম্পোর্ট করতেছি ইন্ডিয়া থেকে, জেনারেলি, হ্যাঁ, বা মিয়ানমার থেকে। আলটিমেটলি ওদের থেকে আমরা ইম্পোর্ট করতেছি এবং ওদের কারণে আমাদের একটা বন্যা হচ্ছে, এবং এটা সাইকেলে বন্যা প্রতি বছর হচ্ছে। আমি আমি মেম্বার মতো একমত যে আমি ডেমোগ্রাফিক ইস্যু নিয়ে কথা বলতেছি না, বা আমি আসলে রিয়েল ডেটা আমার কাছে নেই, আমি সরাসরি হচ্ছে ইন্ডিয়াকে 100% ব্লেম দিচ্ছি না। আপনার ওয়ার্ল্ড ব্যাংকের অনেকগুলা বা আইপিসিসির অনেকগুলা রিপোর্টে দেখা গেছে বাংলাদেশে বন্যা বাড়বে, কিছু অংশ তলিয়ে যাবে, প্রোডাকশন কমবে। বাট এটা না, এমন না যে ড্রাস্টিক হইতে আজকেই হয়ে যাবে। তো আমার মনে হয় যে আপনার পশ্চিমার বাজারটা যদি আমি ধরে রাখতে চাই এবং ধরে রাখতে হবে, আলটিমেটলি কিন্তু আমার কিছু করার নাই। আবার এই 30 বিলিয়নের যে ইম্পোর্ট আমি সলো চীন থেকে করি, এই চীন যদি আমার এক্সপোর্ট না করে, তখন আমরা কি করবো? ইনফ্লেশন বেড়ে যাবে না? মানে এমন না যে ভাই আমার টাকা আছে, আমি শুভবাই থেকে কিনলাম বা ইমরান ভাই থেকে কিনলাম, মানে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এইভাবে রান করে না। ইমরান ভাই যদি কিছু বলতেন এখানে। হ্যাঁ ভাই, আহ, আমি একটু অ্যাড করি, চায়না আর মায়ানমারের সাথে যেমন কৃষি পণ্য, মানে কৃষি পণ্য মানে প্রযুক্তি পণ্য, যেগুলো সে বলতে পারি যে ওই আমাদের প্রোডাকশনের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো কিনি, আবার আমরা কিন্তু চায়না থেকেও কিনি। তো এখানে কিন্তু আমরা চায়নাও কিন্তু অ্যাড আছে। আবার আপনি যদি বলেন যে এই প্রযুক্তিগুলো কিন্তু বেশি আমরা ইউরোপ থেকে খুব বেশি আনতে পারি না, আমাদের এই দুটা দেশের উপর সাথে আমাদের নির্ভর করতে হইতেছে। আবার আমরা যদি এখানে যদি দেখা যায় যে আহ, আমরা কিছু জিনিসগুলো আছে, যেমন আমাদের লেদার গুডস বলেন বা কিছু জিনিসগুলো আমরা কিন্তু সম্ভাবনাময় কিছু মার্কেট আছে রাশিয়া বা চায়নার সাথে আমরা তৈরি করতে পারি, কিন্তু সেই মার্কেট গুলা কি আসলে আমাদের জন্য কি ওরা ওপেন করবে কিনা, বা এই যেমন আমরা যদি বলি অর্থনৈতিক একটা নিষেধাজ্ঞাতে আছে, চায়না বা রাশিয়া দুইটা দেশই আছে। তো আমরা কিন্তু ইজিলি কোনো মানে হঠাৎ করে কিন্তু ওদের সাথে কিন্তু আমরা একটা বাণিজ্য সম্পর্কে যাইতে পারবো না। বাণিজ্য সম্পর্ক যাইতে যেমন আমরা ওদের সাথে কিন্তু এই যে আর্থিক লেনদেন গুলো করতে পারতেছি না। রাশিয়া রূপপুরে যে পারমাণবিক আমরা পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতেছে, সেই বিদ্যুৎ কেন্দ্রের যে টাকাগুলা সেটা কিন্তু ডলারে আমরা পাঠাইতে পারতেছি না, দেখে কিন্তু আমাদের বাংলাদেশ একটা সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থগুলো রাখতেছি, একটা নির্দিষ্ট সময় পর পর সেই আমরা লোন পরিশোধ করতেছি, ওরা আমাদেরকে দিয়ে দিতেছে, ইউএনএ দিতেছে বা কোনো কোনো ক্ষেত্রে রুবলও দিতেছে। কিন্তু আমরা কিন্তু যখন এটা ওদেরকে যেহেতু ডলারে দিতে পারতেছি না, ওদেরকে ইউয়ানে দিতে হইতেছে, চায়নার সাথে আমরা একটা লিয়াজু করে ইউয়ানে দিতে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমরা ওদেরকে পাঠাইতে পারতেছি না। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু আমরা এই আমরা কিন্তু এইসব চায়না বা রাশিয়া এইসব দেশের সাথে কিন্তু হঠাৎ করে আমরা একটা বাণিজ্য সম্পর্ক মানে তৈরি করতে পারতেছি না। আবার চায়নার ক্ষেত্রে যদি আমরা বলি, চায়নার সাথে যে বড় একটা গ্যাপ আছে, চায়নার মোটামুটি সব সেক্টরে কিন্তু ওরা ডেভেলপ করে ফেলছে। তো চায়না খুব বেশি র ম্যাটেরিয়ালস নিয়ে চিন্তা করে না, চায়না কিন্তু বেশিরভাগই হচ্ছে ফুড প্রোডাক্টস গুলা আমদানি করে। এবং আপনি যদি বলেন যে ইউএস এর সাথে চায়নার একটা খারাপ সম্পর্ক থাকলে, ইউএসএ আর চায়নার মধ্যে কিন্তু দুজনে একটা চায়না ইউএসএ থেকে বেশি প্রোডাক্ট আনতেছে, আবার চায়না চায়না ইউএসএ আবার চায়না থেকে ওদের জন্য যে র ম্যাটেরিয়ালস বলি বা চিপ লেবারের মাধ্যমে যে প্রোডাক্ট উৎপাদন বলি, এগুলো কিন্তু চীনের মাধ্যমে করতেছে। আবার যেহেতু চীনের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যেতেছে ইউএসএ, তো চীন ইউএসএ চাচ্ছে কিন্তু এটা ওদের কাছে যে ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি গুলো ছিল সেটা আবার ভিয়েতনামে নিয়ে যেতে চেষ্টা করতেছে। ভিয়েতনাম বা তাইওয়ান না, ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়া, এই দেশগুলো তারা ট্রান্সফার করার চেষ্টা করতেছে। সো আমরা
এইসব ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি ব্যালেন্স ট্রেডিং এ যাইতে চাই, তারপরে কিন্তু আমাদের এই দুই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু কমানো সম্ভব না। আমাদের যে আর্থিক যে গ্যাপ গুলো আছে, রপ্তানি গ্যাপ গুলো আছে, সেই রপ্তানি গ্যাপ গুলো কিন্তু আমরা ইজিলি এখানে করতে পারবো না। ভাই আমরা মোটামুটি আপনার পয়েন্টটা একদম ক্লিয়ার। আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা আর একটা টপিকে ডিসকাশন করি, দুটো কোশ্চেনে আছে, কোশ্চেনে আমরা গিয়ে আমরা আজকে রাখবো, হয়তো আমরা পরবর্তী অন্য একদিন লাইভ করবো। প্রথমে বলি, সম্প্রতি শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন এবং পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে ওনার একটা ফোন আলাপ হয়েছে, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সাথে, এবং সেখানে সার্ককে আবার রিভাইভ করতে যাচ্ছেন। এটাকে আমরা রেনেসান্স বলতে পারি কিনা শুভ ভাই। প্লাস উনি এই কলটা মানে ঠিক পাকিস্তানকে কেন উনি আবার বললেন যে সার্কটাকে অ্যাক্টিভ করার জন্য, এই কলটা উনি কেন ইন্ডিয়াতে দেয় নাই? বা আগে আমরা দেখি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ভেটোতে কিন্তু পাকিস্তানের যে সম্মেলনটা হওয়ার কথা ছিল সেটা হইতে পারে নাই। সো আমরা কি একটু একটু করে চেঞ্জ দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ রাফি ভাই, এটা তো অবশ্যই দেখেন, মানে হচ্ছে আমি যে একটু আগে একটা কথা আপনাকে বলেছিলাম রাফি ভাই, যে আসলে পৃথিবীতে কেউ আসলে পররাষ্ট্রনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু বা চিরস্থায়ী শত্রু না আসলে। কারণ দেখেন, আমরা 1974 সালের 23 ফেব্রুয়ারি যখন হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দিল, তারপর থেকে আমরা আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে ভাই। যুক্তরাষ্ট্র ভাই জাপানে 2 পারমাণবিক বোমা মারছে, তাই না? এখানে কিছু বাস্তবতা আছে। তো দেখেন, আমার সাথে পাকিস্তানের ভাই যুদ্ধ হয়েছে, আমাদের ট্র্যাক 1 ডিপ্লোমেসি কিন্তু ঘাটতি ছিল। অর্থাৎ কি, আমরা হচ্ছে রাজনৈতিক ভাবে পাকিস্তানের সাথে আমাদের বনিবনা ছিল না, ভালো সম্পর্ক ছিল না। কিন্তু আপনি পাবলিক ডিপ্লোমেসির কথা বলেন তো, জনকূটনীতির কথা, আজও যদি ভারত এবং পাকিস্তানের খেলা হয়, বুঝেন কালচারাল ডিপ্লোমেসির ক্ষেত্রে ব্যাপার হয় কি, বাংলাদেশের অধিকাংশ লোক কিন্তু মনে মনে পাকিস্তান জিতুক চায়। এটা কি আমরা ডিনাই করতে পারবো? তাহলে দেখেন যে বাংলাদেশের সাথে জনসম্পর্ক বা পাবলিক ডিপ্লোমেসিতে কিন্তু হচ্ছে পাকিস্তানের সম্পর্ক খারাপ না। এটা কিন্তু আপনার আমার মানতে হবে। আমরা হচ্ছে গিয়ে শুধু থিওরি দিয়ে চিন্তা করলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের সাথে পাকিস্তানের খারাপ সম্পর্ক হচ্ছে কি ট্র্যাক 1-এ, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পর্ক খারাপ। জনতা কেন্দ্রিক সম্পর্ক কিন্তু বা সাধারণ জনগণের সম্পর্ক কিন্তু খারাপ না। যেমন দেখেন, কয়দিন আগে একটা ঘটনা ঘটলো, এই যে বাংলাদেশে যখন হচ্ছে অগস্ট বিপ্লব হলো, আমরা যে হচ্ছে একটা নব অভ্যুত্থান পেলাম, গণ অভ্যুত্থান পেলাম, বাংলাদেশের স্বাধীনতা 2.0। এই যে পাকিস্তানেও কিন্তু একটা স্টুডেন্ট আন্দোলন হচ্ছে। এই স্টুডেন্ট আন্দোলনে ওরা কিন্তু যখন সরকার ওদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিচ্ছিল, ওরা কিন্তু জোরে জোরে স্লোগান দিচ্ছিল, তুমি কে আমি কে, রেজাকার রেজাকার। এই যে দেখেন, জনগণের যে সম্পৃক্ততা, এটা কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের সাথে আছে, যেটা আসলে আবার ভারতের সাথে নাই। ভারতের সাথে ট্র্যাক 1 ডিপ্লোমেসিতেও ওদের খারাপ অবস্থা, অর্থাৎ সরকারের সাথে সরকার, G2G গভর্নমেন্ট, G2G সম্পর্ক খারাপ। আবার C2C সিটিজেনশিপ, সিটিজেন টু সিটিজেন সম্পর্কটাও কিন্তু খারাপ। কিন্তু বাংলাদেশের সাথে G2G সম্পর্ক খারাপ হলেও C2C সম্পর্ক কিন্তু খারাপ নয়। তো এই কারণে পাকিস্তানের প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে বাংলাদেশকে অফারটা করেছে যে আসলে আমরা আমাদের সম্পর্কের আইস ব্রেকিংটা করতে পারি। আর আমি মনে করি যে আমরা যদি আসলেই পাকিস্তান মানে ভারতকে চাপে রাখতে চাই, তাহলে ভারতের সাথে মানে পাকিস্তানের সাথে সম্পর্কের আইস ব্রেকিংটা কিন্তু আমাদের করতে হবে। আমাদের সম্পর্কটা G2G পর্যায়ে আরো শীতল থেকে উষ্ণতার দিকে আসলে নেয়া ছাড়া আমি দেখি এই অঞ্চলে ভারতকে চাপে রাখা সম্ভব না। আচ্ছা, আমরা বুঝতে পারছি। তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাকিস্তান আনস্টেবল একটা কান্ট্রি, ওদের পলিটিক্যালি খুবই আনস্টেবল একটা কান্ট্রি। সো দেখা যাচ্ছে যে ওরাই আনস্টেবল, আমরা স্টেবল সম্পর্কে এমনি চাবো আর কি। তাও আমরা এক্সপেক্ট করতেছি যে হয়তো আইস ব্রেকটা হবে। ঠিক সেম টপিকে আমরা ইমরান ভাইকে শুনতে যাচ্ছি। ইমরান ভাই, আপনি প্রশ্নটা রিপিট করতে হবে নাকি আপনি? আচ্ছা শুভ ভাই, আমার মনে হচ্ছে ইমরান ভাইয়ের হচ্ছে এত সুন্দর চেহারা, বাট ভাই বারবার লগ আউট হয়ে যাচ্ছে। ভাই সম্মত অনেক স্যাড। আচ্ছা, সো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। ভাই আসলে হয়তো ভাই থেকে আমরা শুনবো। সো ভাই, আশা করি আপনিও মাইক্রোফোনটা আনমিউট করে রাখবেন। আমরা দুইজন ডিসকাশন করবো, দুইটা টপিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। যে প্রথমত হচ্ছে এখানে একটা প্রশ্ন ছিল এরকম যে বাংলাদেশ কি, হ্যাঁ আমি এখানে প্রিভিউ দেখাচ্ছি সবার জন্য, যে ভারত চাপে থাকলে আমাদের
আমাদেরও চাপে রাখবে বলে মনে হয় না। আর আমরা এইরকম অস্থিতিশীলতা চলে তা হয় হয় ভারত, চীন, মায়ানমার অন্য দেশ চাইবে না পশ্চিমার একটা সরাসরি হস্তক্ষেপ বাংলাদেশের উপর পড়ুক। আর পশ্চিমাও কি এরকম অস্থিতিশীলতায় হস্তক্ষেপ করবে যদি রাজনৈতিক স্বার্থ হাসিল করবে আর আমাদের হাতিয়ার। আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট নিয়ে হচ্ছে আলোচনা করতে যাচ্ছি, আমি একটু শুরু করে এরপরে আপনার কাছে আসবো। আমাদের হালিমি ভাই হচ্ছে আবার ব্যাক করেছে আশা করি, যদি ভাইকে স্টিল মনে হচ্ছে, হ্যাঁ ভাই নড়তেছে। আপনারা ভাই কেমন বলেন, আমি enjoy করছি। নেটওয়ার্কে আচ্ছা একটু ইস্যু হইতেছে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে সরাসরি হস্তক্ষেপের একটা পয়েন্ট চলে আসছে প্রশ্নে। যদি শুভ ভাই হালিমি ভাই পয়েন্টটা রাখেন, সরাসরি হস্তক্ষেপ ব্যাপারটাই হচ্ছে অনেকে বুঝে না। দেখেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স এর টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি একটু ওয়ার্ড চেঞ্জ করেন পুরো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সরাসরি হস্তক্ষেপ বলতে আমরা কি বুঝি? সৈন্য পাঠিয়ে দিচ্ছে, ঠিক না হালিমি ভাই? সৈন্য পাঠিয়ে দিচ্ছে কিংবা হচ্ছে আপনার আমাকে স্যাংশন দিয়ে দিচ্ছে, এই ধরনের হস্তক্ষেপের আসলে সুযোগ নাই। যদি থাকতো গত নির্বাচনটা হইতো না। কারণ বাংলাদেশের জিওগ্রাফিক্যালি এমন একটা সিচুয়েশন আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স তো একটা কলাপসিং সিচুয়েশন আছে। আমার মনে হয় যে আমরা যতদিন ধরে হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝি এবং আমাদের যে যতদিন ধরে জন্ম, এর মধ্যে মনে হয় এরকম সিচুয়েশনে ইন্টারন্যাশনাল পলিটিক্স কখনো পড়ছে। এবং আপনি যখন আপনার রিজিওনাল পলিটিক্স নিয়ে কথা বলতেছিলেন, সেই রিজিওনাল পলিটিক্সটা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। যাক, আমি ওনার প্রশ্নটা আসলে আমরা বুঝতে পারছি। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশ কখনোই ভারতকে চাপে রাখতে চায় না। বাংলাদেশের যারা সরকার প্রধান, সেটা আপনার আওয়ামী লীগ আসুক কিংবা বিএনপি আসুক বা তত্ত্বাবধায়ক সরকার আসুক বা অন্তর্বর্তীকালীন সরকার আসুক, সবাই ধরেন ডোমেস্টিক ইস্যুতে এত প্যারায় থাকে যে ওদের আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্স পারফর্ম করার টাইম থাকে না। এই একটা ইস্যু। সেকেন্ডারি ইস্যু হচ্ছে যে আমরা মানে ন্যাচারালি একটু শান্তিপ্রিয় মানুষ। আমাদের ডিমান্ডটা যদি কেউ মিট করে, আমাদের মনে হয় না যে মানে খুব বেশি এক্সপেকটেশন থাকে, ঠিক না হালিমি ভাই? মানে আমি জানি না আপনি এক্সপেক্ট করেন কিনা বাংলাদেশে একদিন হচ্ছে পারমাণবিক বোমা বানাবে, মানে এই বেশিরভাগ মানুষ এটা এক্সপেক্ট করে না। বাংলাদেশের মানুষের মধ্যে ডুয়ালিজম দেখতে পারি আমরা, যে ওরা কি রিসার্চ করে হচ্ছে আপনার ইউএসএ কে পছন্দ করে, রাশিয়াকে আবার লাইন ধরে হচ্ছে ইউএসএ এমবাসিতে কিংবা হচ্ছে ফ্রান্সে বা জার্মানিতে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট মনে হয় আর কি আমার। যাই হোক, আমার যেটা মনে হয় আমার কোশ্চেন পার্সপেক্টিভে ভারতে সরাসরি হচ্ছে সরি বাংলাদেশে সরাসরি হচ্ছে হস্তক্ষেপ তো করবেই না, এবং বাংলাদেশও ভারতকে কোনোভাবেই হচ্ছে স্ট্রেস আউট রাখতে চায় না। তবে একটা শক্তি প্রদর্শন যদি আমরা করে রাখি সেক্ষেত্রে, কারণ আপনারা জানেন যে যে একটা বিখ্যাত লাইন ছিল না ভাই, যে স্পিক্স সফটলি বাট ক্যারি এ বিগ স্টিক। মৃদুভাবে কথা বলো বাট একটা বড় একটা লাঠি ডান্ডা হাতে রাখো যে তোমাকে দেখে ঘাটাতে আসবে না। এই টাইপের একটা সিচুয়েশন মনে হয় ভারতের সাথে হওয়ার সম্ভাবনা আছে। শুভ ভাই, আপনি যদি কিছু অ্যাড করতেন। হ্যাঁ, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের এটা নীতি ছিল, কারণ রুজভেল্ট কিন্তু এই নীতিটা দিয়েছিলেন যে স্পিক সফটলি বাট ক্যারিয়ার স্টিক। আচ্ছা, এখানে যদি আমি আসলে চাপে রাখার কথা বলি, বাংলাদেশ আসলে সরকারিভাবে ভারতকে চাপে রাখতে চায় না, এই কথা সত্য। কিন্তু জনগণ অবশ্যই প্রত্যাশা করে যে ভারত চাপে থাকুক। আসলে এই জায়গায়, এই যে কয়দিন আগে আমরা দেখলাম যে হচ্ছে সাবেক যে কোনো একটা আমলের একজন একজন ব্যক্তি যিনি হচ্ছে এখন জেলে সাজা কাটছেন, ওই ব্যক্তি খুবই ভাইরাল হলো যে উই আর লুকিং ফর শত্রুস। মানে উনি কিন্তু দেখেন, উনি কিন্তু হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলার আসামি। তাকে এখন কি ভারত বিদ্বেষী পোস্ট দেওয়ার কারণে, ভারত বিদ্বেষী কর্মকাণ্ডের কারণে কিন্তু তাকে ন্যাশনাল হিরো বানিয়ে দেয়া হলো। তাহলে দেখেন, আন্তর্জাতিক সম্পর্কের একটা বাস্তবতা আছে, একটা হলো অ্যাপিয়ারেন্স আর একটা হলো রিয়ালিটি। তা আন্তর্জাতিক সম্পর্কে সবসময় অ্যাপিয়ারেন্স থেকে রিয়ালিটি ভিন্ন হয়। বাংলাদেশের মানুষ অনেকটাই ভারতের সাথে আগ্রাসী, তারা মনে করে যে ভারতের সেভেন সিস্টার্স কে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিবে বাংলাদেশ। এখানে ভারত, হ্যাঁ জি, আসলে হ্যাঁ কেন sure. বাড়ছে? মানে কেন বাড়ছে? মানে আফটার অল দিস, মানে আমরা বলতে যাচ্ছি যে শুরু থেকে ভারত আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, ইন্টারন্যাশনালি ফাইট করছে আমাদের জন্য 1971-এ, বাট ড্রাস্টিক একটা চেঞ্জ আসছে না। এটা কি মূলত হচ্ছে যে আমাদের একটা বিশেষ পার্টিকে মানুষ অপছন্দ করে দেখে, মানে ওরা মনে করতেছে যে একটা এক্সচেঞ্জ হচ্ছে অনেক বেশি, যেখানে হচ্ছে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছে বা আমাদেরকে শোষণ করতেছে? মানে আপনার কি মনে হয় না খুব ড্রাস্টিক ওয়েতে বেড়ে গেছে? সাথে করে হচ্ছে ফুয়েল নিয়ে আসছে ট্রানজিটটা। হুম, এখানে ভাই দেখেন আসলে যে এই কালচারটা দেখেন, এখানে বাংলাদেশের সাথে যে ভারতের শুধু বাঙালিরাই ভারতীয়দের ঘৃণা করে ব্যাপারটা এমন না। ভারতীয়রাও বাংলাদেশিদেরকে ভয়ানক ঘৃণা করে। এই যে ঘৃণার কালচার,
এইটা হচ্ছে দুই দিক থেকে দেখার দুইটা দৃষ্টিভঙ্গি আছে। দেখেন আসলে আমি এই এক্সাম্পলটা প্রায়শই দেই। ধরেন একটা বস্তু লাল, এখন আমি সরাসরি বস্তুটাকে দেখছি লাল, আরেকজন নীল কাচের মধ্যে থেকে ওই লাল বস্তুটাকে দেখতেছে। এখন সে যদি নীল কাচের মধ্যে থেকে লাল বস্তুকে দেখে, সে তো দেখবে কালো। এখন আমি সরাসরি দেখছি বস্তুটা লাল, আরেকজন নীল কাচের মধ্যে দিয়ে দেখছে বস্তুটা কালো। আসলে এখানে সত্য কে, ঠিক কে? দুইজনই তো ঠিক। আমি সরাসরি চোখে দেখছি তাই আমার কাছে মনে হচ্ছে লাল, আরেকজন নীল কাচের মধ্যে থেকে দেখছে তাই তার কাছে মনে হচ্ছে কি, এটা কালো। তাহলে মানে দুইজনের মাধ্যমে আমি কে কোন মাধ্যমে দেখছে, সেই মাধ্যম থেকে তার জন্য আসলে বিষয়টা সত্য। তো ভারতের সাথে বাংলাদেশে যে সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে ভাই। এটা আসলে জনপর্যায়ে কিংবা গণপর্যায়ে ভারতের সাথে ওই ধরনের সম্পর্কটা আসলে বিল্ড আপ হয় নাই। শুভ ভাই মানুষ 30 আসলে, সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড জি, আপনার টাইম 30 সেকেন্ড ভাই, আপনি 30 সেকেন্ড একটু ক্লোজ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমি মনে করি যে ভারতের সাথে আসলে বাংলাদেশের যে সম্পর্কটা যদি গণমুখী হতে পারতো, জনতার সাথে হতে পারতো, যে বাংলাদেশি জনতাকে ফিল করাইতে পারতো ভারত, যে আসলে তোমাদের সাথে আমরা উইন উইন সিচুয়েশনে আছি, আমরা তোমাদের সাথে এখানে কি রিয়েলিজম ইনপুট করছি না, যে উইন জিরো সাম গেম, তোমাদের সাথে এখানে আমরা জিরো জিরো গেম খেলতেছি, তোমরাও জিততেছো আমরাও জিততেছি। ভারত বাংলাদেশের সাথে, সরকারের সাথে কোন ধরনের রিয়েলিটি মেনটেন করতেছে, এটা কিন্তু জনতা অ্যাপিয়ারেন্সে বুঝে নাই। জনতা বুঝছে যে বাংলাদেশে ভারত আগ্রাসন চালাচ্ছে, বাংলাদেশে ভারত শোষণ চালাচ্ছে, বাংলাদেশকে ভারত একটা স্যাটেলাইট রাষ্ট্র বানিয়ে ফেলেছে, বাংলাদেশ একটা পাইলট মাসের মতো আচরণ করছে। যেই কারণে বাংলাদেশের সাথে আগে তো হচ্ছে সাবেক রেজিমে বাংলাদেশি মানুষজন কিন্তু আসলে মতামত ওভাবে প্রকাশ করতে পারতো না, তাদের কিন্তু একটা চাপা ক্ষোভ ছিল, যে যা বলতে চাইতো, যে যা করতে চাইতো ওপেনলি ফেসবুকে বলতে পারতো না। 57 ধারা, 54 ধারা, এরকম অনেকগুলা ধারা আমরা ছিল, আমরা জানি সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল, আমরা জানি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল। এই অ্যাক্ট গুলার ভয়ে কিন্তু মানুষ, আমরা কিছুদিন আগে দেখেছি জগন্নাথ ভার্সিটির একটা মেয়ে শিক্ষার্থী প্রায় 2 বছর ধরে জেল খাটছে শুধু ফেসবুক একটা পোস্টের কারণে। হামিদ এই ভাই, যে হামিদ ভাই, আমি এইগুলার আসলে কারণেও অনেকে কিন্তু, হ্যাঁ জি, ভারত বেশি হয়ে যাচ্ছে, আমি আসলে আর টাইম দিতে পারছি না আপনাকে হ্যাঁ স্যার। আমরা আচ্ছা আচ্ছা ঠিক ইমরান আছে, ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ওকে। ইমরান ভাই, আপনি যদি এটা নিয়ে কিছু বলতেন। আমি একটু প্রশ্ন রিপিট করি, যেহেতু হচ্ছে হামিদ ভাই এবং আমি অনেক কথা বলে ফেলছি, আশা করি আপনি আপনি শুনতে পাচ্ছেন হামিদ ভাই? সরি হামিদ না, ইমরান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই সম্ভবত আবার ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, আজকে আমাদের খুবই ব্যাড লাক, ভাই হচ্ছে কথা বলতে পারছে না। তো সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা, তো আমরা খুব ভালো একটা ডিসকাশন করলাম এটা নিয়ে। তো আমার মনে হচ্ছে আমরা খুব ভালো কিছু পয়েন্ট নিয়ে আসতে পারছি এবং ট্রাই করেছি যে সবাইকে কিছু জিনিস শেয়ার করার জন্য, যেটা আমরা জানি বা যেটা নিয়ে আমরা স্টাডি করি। তো আমি জাস্ট 2 মিনিট কথা বলে আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আমরা ক্লোজ করব লাইভটা। আচ্ছা, ইমরান ভাই চলে আসছে, ইমরান ভাই থেকে শুনবো অবশ্যই। তো সেক্ষেত্রে হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স বোঝার জন্য আপনাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল হওয়া লাগবে। শুভ ভাই যেটা বললো যে আমাদের ইন্টারন্যাশনাল পলিসি মেক করার সময় আমাকে আগে দেখা লাগবে আমি কি পাচ্ছি, আমরা কি চাচ্ছি, কি দিতে পারছি, এবং সে এটা আমাকে দিতে পারছে কিনা বা আমাকে স্যাটিসফাই করতে পারছে কিনা। যদি আমাকে স্যাটিসফাই করতে না পারে, এটা একটা গিভ অ্যান্ড টেক এর মতো। ইন দ্য মিন টাইমে হচ্ছে আমি সম্পর্ক কিছু বানাবো, কিছু বানাবো না, এটা হচ্ছে আপনার উইথ টাইমস চেঞ্জ হবে। হামিদ ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ওই যে ভাই যেটা বললো যে একদম সারা জীবনের বন্ধু বলতে বা একদম সোলমেট বলতে কিছু নাই, এখানে কোনো পিঙ্কি সোয়ারের কোনো জায়গা নাই ইন্টারন্যাশনাল পলিটিক্সে। আপনাকে দেখতে হবে যে খেলা কোন দিকে যাচ্ছে, বাতাস কোন দিকে যাচ্ছে, আপনি সেখানে বেনিফিট চাচ্ছেন কিনা। তো ইন দ্য মিন টাইমে আরেকটা হচ্ছে, এখন যেহেতু অনেক বেশি ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে অনেক বেশি মানুষ সবাই ডিসকাশন করতেছে, সেই জন্যই আমাদের ভিডিওটা আজকে লাইভটা করা। আমরা চাচ্ছিলাম যে কিছু জিনিস আমরা আসলে মোটামুটি বিরক্ত বলা যায় আর কি। আমরা শুরু হই বা অনেক ডিসকাশন করি, তখন আমরা খুব বোর্ড হয়ে যাই যে কি বলতেছে এগুলা, পড়াশোনা করতেছে না। তো আমাদের মধ্যে আবার দেখা যায় শুরু ভাইয়ের পরে কথা বললে একটু বেশি প্রেসারে থাকা লাগে। কি বলেন ইমরান ভাই? কারণ হচ্ছে শুরু ভাই হচ্ছে গার্লফ্রেন্ডের মতো,
যে আগে বলে ফেলছে মানে ওইটাই মানা লাগবে আমাদেরকে, কারণ উনি হয়তো ডেটা কিংবা হচ্ছে অ্যানালাইসিস করে যে আমরা দেখাচ্ছি ওনার ফ্লোতে আগে, যেটা হচ্ছে ধরেন আপনি যেমন গার্লফ্রেন্ড কি হচ্ছে আপনি কখনো করতে পারবেন না, লাইক অপোজ করতে পারবেন না, এইটা বস ইজ বললেন অলওয়েজ রাইট। না ভাই, মানে আমি সর্বদাই রাফি ভাই হালিম ভাইদের থেকে শিখি। মানে রাফি ভাই যখন কথা বলে, কবি মানুষ, এই কবির চেহারা দেখলেই তো আমি ভাই ওনার কোনেই কথা বলে মানে মনে হয় কবিতা উড়াচ্ছে, এত ভাই সুন্দর আপনার আরে গুছিয়ে আজকে কথা বলে এবং হচ্ছে আপনার কথা হচ্ছে টু দা পয়েন্ট। সো আপনি একদম পূর্বতন যে বেসিকটা আছে সেইখান থেকে আপনি এখানে অ্যানালাইসিসটা করতেছেন। তো আপনার কথাগুলো কিন্তু একটু ভিন্ন রকম, ডাইনামিক কিসিমের কথাবার্তা। আর তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে আমি ভাবতেছিলাম যখন ভাই কথা বলতেছিল, তো আমি যখন লাইভটা করার জন্য অবশ্যই স্টাডি করা লাগতেছিল, তাই আমি ভাবতেছিলাম কিভাবে সহজ ভাষায় উপস্থাপন করা লাগে, যাতে করে হচ্ছে সবাই তো এখানে আপনার এই এই ফিল্ডের না। ভাই হচ্ছে আমি ভাবতেছি ভাই যখন হচ্ছে অনেকগুলো টার্ম কিওয়ার্ড নিয়ে আসতেছে ফরেন বলেছি যে ওরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসা লাগবে, যেটা আমরা করি আর কি মাঝে মধ্যে, যে ভাইয়ের সাথে আলোচনা করতেছি একটা কথা বলে ফেলছে থিওরি মাথায় নাই, একটু করে চ্যাট থেকে বের হয়ে গুগল করে নেই। মানে আমাদের আচ্ছা, নেক্সট যদি আমরা এরকম কিছু করতে যাই, তাহলে হামিদ ভাই যে পয়েন্ট গুলো বলে, যে ইকোনমিক টার্ম, সরি ইকোনমি না, কূটনৈতিক টার্ম গুলো বলে, ওইগুলো আবার আলাদা করে এখানে ইনবক্স মানে লিখে দেওয়া লাগবে যে এটার ব্যাখ্যা করা অর্থটা কি। লাগবে যেমন একদম। 60 যেমন বিভিন্ন বিজনেস রিলেটেড পয়েন্ট থাকে, ভাই ওগুলো এটা ওরা কিন্তু বেশি হয়ে করে যাচ্ছে, এটা লিখে। এখন কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। না ভাই, আপনাদের যেগুলো বলে এগুলো কিন্তু আসলে মানুষের জানা দরকার, ঠিক আছে? আচ্ছা হামিদ ভাই, এখন দেখেন আজকে সবার আগে প্রিপারেশন নিচ্ছে হচ্ছে ইমরান ভাই, সেজেগুজে আসছে, ক্লিন শেপ করে আসছে সম্ভবত, চেহারা দেখে মনে হচ্ছে লাইভের জন্য। ভাই হচ্ছে অনেকবার হচ্ছে মানে উনি সবচেয়ে বেশি প্রিপারেশন নিয়েছে। আমার যেটা হয়েছে আমি স্টাডি করতেছি, আবার একটু আড্ডা দিয়ে আসছি, আপনি তো বাইরেই ছিলেন, বাট আমি ইমরান ভাই প্রচুর প্রিপারেশন নিয়েছে। আমার মনে হয় যে ভাই কিছু বলুক আমাদের লাস্টের আগে, যেহেতু ভাই একদমই কথা বলতে পারে নাই। সো ইমরান ভাই, ইউ ক্যান আমি সে এনিথিং অ্যাবাউট দিস টপিক। আমি আসলে আহ, আহ, একটা প্রস্তুতি নিয়ে আসছিলাম যে মোবাইলের ডাটা দিয়ে কানেক্টেড থাকবো, কিন্তু মোবাইলের ডাটাও শেষ হয়ে গেছে, আবার ওয়াইফাইও ঝামেলা করতেছে। এই কারণে হচ্ছে আমার অনেক বারবার চলে যেতেছিলাম, বারবার নেট কল করতেছিল, চলে যেতেছিলাম। তো আমি যেমন আজকে প্রিপারেশনটা যেটা ছিল ইকোনমিক জিনিসগুলো নিয়ে, বাংলাদেশ আসলে ভবিষ্যৎ ইকোনমিক ডিসিশনটা কিভাবে নেবে। যেমন আহ, আমরা যদি বলি, আমাদের কিন্তু এক্সপোর্ট বাড়ছে, আবার ইম্পোর্টও কিন্তু অনেক বাড়ছে, কিন্তু আমাদের একটা কিন্তু আমরা কিন্তু একটা টু এন্ড ডিফিসিট মোডে আসছে। টু এন্ড ডিফিসিট মানে হচ্ছে আমাদের আহ রপ্তানির চেয়ে আমদানিটা বেশি হচ্ছে। সো আমরা এখানে আমদানিতে মানে আমাদের এখানে নেগেটিভ ইনকামের দিকে আসি আমরা। আবার আমরা যদি বলি আমাদের বাজেটটাও কিন্তু ঘাটতি বাজেট, মানে যেটা বলে ঘাটতি বাজেট বলে। তো এই দুইটা সেক্টরে যখন আমরা একটা ঘাটতির দিকে আসি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আশীর্বাদ হচ্ছে রেমিটেন্সটা। সো রেমিটেন্সও কিন্তু আমাদের একটা পররাষ্ট্রনীতির অংশ, কারণ আমরা মধ্যপ্রাচ্যের সাথে একটা সুসম্পর্ক তৈরি করছি, যেটার কারণে আমাদের কিন্তু আমাদের প্রায় শ্রম শ্রমভাগের যে 70% কিন্তু মধ্যপ্রাচ্য ভিত্তিক। আবার আমরা যদি বলি ইউরোপের ক্ষেত্রে, ইউরোপে কিন্তু আমাদের একটা ভালো বাজার আছে। আমরা আর একটা বলতে পারি যে মালয়েশিয়া বলি, মালয়েশিয়ার সাথে কিন্তু আমাদের এই রিসেন্ট জানুয়ারি মাসে কিন্তু একটা সম্পর্ক খারাপ হয়েছে। আমাদের মালয়েশিয়ার সাথে এ নিয়ে আরো 2-3 বার কিন্তু মালয়েশিয়া আমাদের শ্রম বাজার বন্ধ করে দিচ্ছে। তো আমাদের সরকারের ক্ষেত্রে এই এই জিনিসগুলো একটু চেঞ্জ, মানে এখন মানে এগুলো নিয়ে বসতে হবে যে কিছু সিন্ডিকেটের কারণে, সিন্ডিকেট গুলো কিন্তু আগে সরকারের সরকার পৃষ্ঠপোষকতার মাধ্যমে কি সিন্ডিকেট গুলো তৈরি করছে। এখন আমরা মালয়েশিয়ার বাজারটাকে আবার শ্রম বাজারটা আবার চালু করতে হবে আমাদেরকে। এই জন্য আমাদের উপদেষ্টা মহোদয় এটা নিয়ে কাজ করতে পারেন। আমি মালয়েশিয়ার সাথে কিন্তু রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে এগুলো নিয়ে। তার সাথে আহ আসিয়ান জোটের নিয়ে কথা হয়েছিল, কিন্তু এটা নিয়ে কথা শ্রমবাজার নিয়ে কথা হয়েছে কিনা আমি এটা আসলে ভালো করে জানি না। বাট শ্রমবাজার কিভাবে আমাদের খুব দ্রুত ওপেন করতে পারি সেটা নিয়ে আমাদের কথা বলা দরকার। তারপর মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের ইউএই থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স এখন আসতেছে। সো এইখানে কিন্তু আবার একটা সমস্যা হইলো যে যখন আন্দোলনটা ছিল সেই সময় কিন্তু আমাদের ইউএই 57 জন একটা একটা গ্রুপ হচ্ছে, তারা হচ্ছে এই আন্দোলনের সম্পৃক্ত মানে সমর্থনে কিন্তু একটা মিছিল করছিল বা প্রতিবাদ সভাও করছিল। সেই প্রতিবাদ সভার কারণে ওই দেশের আইন অনুযায়ী এই যারা এখানে সম্পৃক্ত ছিল তাদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তিনজন তিনজনকে মনে হয় যাবজ্জীবন দিচ্ছে, আর বাকি 54 জনকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দিচ্ছে। সো আমাদের নেক্সট পররাষ্ট্রনীতি কিন্তু এই যে তারা কিন্তু শ্রম বাজানো একটা অস্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে। আমার এখন হচ্ছে ইউএই রাষ্ট্রদূতের মাধ্যমে বা একটা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো সমাধান করতে হবে। প্রথমত এই যারা এই পক্ষে ছিল তারা যে বিভিন্ন মেয়াদে সাজা সাজা খাটতেছে তাদেরকে এইগুলো
আমাদের ইমরান ভাই, তো বুঝতে পারতেছি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্লেটে অনেক কিছু আছে, অনেক কিছু নিয়ে তারা আগানো লাগবে। এখন গত 10-20 দিনে আমরা এত বেশি ফরেন পলিসি নিয়ে অবজার্ভ করতে পারিনি, কারণ ডোমেস্টিক সিচুয়েশনটা এখনো মনে হচ্ছে পুরোপুরি কন্ট্রোলে আনতে পারে নাই। তো আশা করতেছি আরো কয়েক মাসের মধ্যে আমরা খুব স্পষ্ট দেখতে পারবো। সো ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সেজেগুজে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হামিদ ভাই, আপনার 30 সেকেন্ড টাইম, যদি কিছু বলতে চান আপনার আমরা রেখে দিব। কিছু বলার নাই ভাই, বলার একটা কাজই যে আসলে আমরা কিন্তু হচ্ছে এই যে পররাষ্ট্রনীতি নিয়ে শুধু মুখে ফাঁকা বলি আওড়ালে কিন্তু হবে না, আমাদের একটু পড়াশোনা করা উচিত। এই জন্য কিন্তু হচ্ছে নিয়মিত পেপার পড়া উচিত বা কিছু মৌলিক বই পড়া উচিত। তাহলে তাহলে আমরা যে পররাষ্ট্রনীতি আমরা নিচ্ছি বা সরকার পররাষ্ট্রনীতি নিচ্ছে, সেটা সঠিক নিচ্ছে নাকি জনস্রোতে জনতোষী পররাষ্ট্রনীতি নিচ্ছে, এটা কিন্তু আমরা পড়াশোনা করলে আমরাই বুঝে যাব। তখন আর বিশেষজ্ঞ আমরা মনে করি কি একজন 5টা বই পড়লে বা একজন একটা কথা বললে সেই পীর। এইটা কেন হয়েছে? কারণ আমরা পড়াশোনা করি না, আমরা পেপার পড়ি না, আমরা নিউজ দেখি না। এই কারণে দেখা যায় আরেকজনের কথাকে ধ্রুব সত্য বলে ধরে নিচ্ছি। একজন বলে দিল যে ভারত এবং চীন মিলে বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে ফেলতে চায়। এই কথা কে বিশ্বাস করে? যে আসলে পেপার পত্রিকা পড়ে না, যে আসলে নিউজ দেখে না, যে আসলে 2-1টা বই পড়ে না, যে আসলে পররাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা রাখে না। তো এইগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের একটু পড়াশোনা করতে হবে, এই আর কি। ভাই আপনি কিন্তু সাজেস্ট করেন, বেসিক বই সাজেস্ট করেন সবাইকে যেগুলো পড়তে পারে মানুষ। হ্যাঁ, শুরু হয় একদম শুরু থেকে কি কি বই পড়া যায়, 2-1টা বই খুবই সংক্ষেপে। বেসিক বই আমি একটা বইয়ের নাম বলি, ওই বইটা দিয়ে আপনি পড়াশোনা শুরু করুন। পররাষ্ট্র নীতির মূলনীতি, এটা হচ্ছে আব্দুল হালিম স্যারের বই, পররাষ্ট্র নীতির মূলনীতি। এই বইটা দিয়ে শুরু করলে আশা করছি আপনার পররাষ্ট্র নীতি সম্পর্কে বিস্তার ধারণা হবে। আর তাছাড়া আমাদের বই তো আসতেছে, হামিদ ভাই কি বলেন? সেক্ষেত্রে এখানে আমরা আমাদের তো একটা বই আসতেছে, আমাদের সামনে একটা বই আসছে কনসেপচুয়ালের উপর। ওই বইটা চাইলে আপনারা দেখতে পারেন, আমরা আপনাদের সাথে কিছু পিডিএফ শেয়ার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিউয়ার ছিলেন। আমাদের বিশেষ করে শালীন আপু, যিনি আমাদের ফার্স্ট ভিউয়ার ছিলেন, এবং আপু আমাদের গার্জিয়ান, এবং আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়ে হেল্প করে। ইন দ্য মিনটাইম মিরাজ ভাই, রিফাত ভাইয়া, বসন্তের বাতাস অর্থাৎ মামুন ভাই, রিফাত ভাইয়া, তারপর আপনার নীলাদ্রি আপু, ইস্তিয়াক ভাইয়া, জাহাঙ্গীর ভাইয়া, তারপর রাকিব তালুকদার, আরো অনেকে, গরম রাব্বানি ভাই, সাদি ভাই, জয় মিত্র ভাই। আসলে অনেক অনেক ভালো লাগছে যে আপনারা এখনো অনেকে আছেন আমাদের সাথে যুক্ত আছেন। আশা করি লাইভটা আরো দেখা হবে। আমরা কিছু টার্ম নিয়ে আসা ট্রাই করেছি, এবং আমরা চেষ্টা করবো যে নেক্সট আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার। আপনারা চাইলে আমাদেরকে ইনবক্সে বা টেক্সট করে বা পেজে জানাতে পারেন যে কোন কোন টপিক, বা কমেন্ট করে যে কোন কোন টপিকে আপনি আলোচনা চাচ্ছেন। কিছু টপিক আমাদের আসছে ইন্দো প্যাসিফিক কেন্দ্র করে, দক্ষিণ এশিয়ার কোনো পরিবর্তন আসবে কিনা। আসলে আজকের টপিকে এত কিছু আলোচনা পসিবল না। আমরা সম্ভবত নেক্সটে শুধুমাত্র আপনার দক্ষিণ এশিয়ার পলিটিক্স নিয়ে আসলে আলোচনা করবো। ভাই বই দেখাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।